আমরা চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি আমি। আচ্ছা, আমি আসলে নামটা আপনার বলতে পারতাম, কিন্তু নামটা আসলে আপনার মুখ থেকেই শুনতে চাই। আপনার নামটা যদি আমাদের শ্রোতাকে বলেন। আমি লুনা, আমি ঢাকা থেকে এসেছি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করার জন্য। তো লুনা নামটা আসল নাম না নকল নাম, এই প্রশ্ন কি আমরা যাবো? সেটা না হয় বাদ থাকুক। লুনা আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন, এবং লুনা নাম আসল নাম কিংবা নকল নাম সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তার জীবনের সত্য গল্পটা আসলে আমাদেরকে কতটা দিতে পারলো। এখানে অনুষ্ঠান শুরু করার আগে আমরা বেশি কিছু জিনিস একটু জেনে নিই। আপনার বয়সটা যদি আমাদের শ্রোতাদেরকে একটু বলতেন। আমি 33। 33। আপনি বিবাহিত অবিবাহিত? বিবাহিত। বিবাহিত। পেশা জীবনে আপনি এখন কি করছেন কিংবা করেছেন, এরকম যদি কিছু জানাতেন আমাদের। আমি এট প্রেজেন্ট কিছু করছি না, বাট আমি একটা ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। আসলে আমি অনেকগুলোই জব করেছি আমার পেশা জীবনে। ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়াতাম, ইউনিভার্সিটিতে পড়াতাম, একটা রিসার্চ ইনস্টিটিউটে আমি একটা রিসার্চার হিসেবে কাজ করতাম। ইনফ্যাক্ট আমি পিএইচডি ফেলো ছিলাম আর কি। আপনি পিএইচডি কমপ্লিট করতে পারেন? না, আমি কমপ্লিট করতে পারিনি। ওকে, আপনি পড়াশোনা করেছেন কোথা থেকে? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে। কিসে পড়েছেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনি কোন সাবজেক্টে করেছেন? আমি সাবজেক্টটা বলতে চাচ্ছি না, বাট সায়েন্স ফ্যাকাল্টি থেকে। আমি মানে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো টপ সাবজেক্ট আছে তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট থেকে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওকে, বুঝতেই পারছেন যে কত হাই প্রোফাইল একজন মানুষকে আমরা আজকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে, যিনি তার জীবনের গল্প বলবেন। আর আপনি বলছিলেন যে আপনি কিছু কিছু জিনিস গোপন করতে চান। সেটা হচ্ছে যে আপনি যে রিসার্চের কথা বললেন বা যেসব ইনস্টিটিউশনে আপনি কাজ করার কথা বললেন, এগুলো কি আপনি গোপন করতে চান? যাদের নামগুলো কি গোপন করতে চান? আমি হয়তোবা নামটা এক্সাক্ট স্পেসিফিক নামটা বলবো না, বাট যখন বলবো আমি হয়তো বলবো যে ইউনিভার্সিটিতে পড়াতাম, যেতাম, সেটা বলবো। একটা প্রাইভেট ইউনিভার্সিটি? হ্যাঁ, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। নামটা বলবো না আমি। আচ্ছা, এবং তিনি কেন গোপন করতে চাচ্ছেন সেই বিষয়টা আমরা অনুষ্ঠানের গল্পে মনোযোগী হলেই বুঝতে পারবো যে আসলে তিনি কেন গোপন করতে চাচ্ছেন। অবশ্যই তাকে সাধুবাদ জানাতে চাই যে তিনি এমন একটি জায়গা থেকে আমাদের এখানে এসেছেন তার জীবনের গল্প বলার জন্য, শত প্রতিকূলতা মাথায় নিয়ে। সেই জায়গাটা থেকে অবশ্যই তাকে আমাদের সাধুবাদ জানাতেই হবে। চলুন আমরা আপনার জীবনের গল্পে চলে যাই। এবং কোথা থেকে আপনি আসলে শুরু করতে চান? আমি আসলে আমার ছেলেবেলা থেকেই গল্পটা শুরু করতে চাই, কারণ আমার ছেলেবেলাতে আমার জীবনটা কিভাবে কেটেছে সেটা না জানলে লিসেনাররা বুঝতে পারবে না যে আমি জীবনে কোন স্টেজ থেকে কোথায় এসে পড়েছে, আমার জীবনটা কিভাবে টার্ন করেছে। একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমরা 2 বোন 2 ভাই ছিলাম। আমার বাবা ব্যবসা করতেন, মা হাউসওয়াইফ ছিলেন। আমাদের 4 ভাই বোনকে আমার বাবা একটা কথাই বলতেন যে আমি তোমাদের জন্য কিছু রেখে যেতে পারবো না, 4টা ছেলে মেয়েকে আমি খুব এডুকেটেড করে রেখে যেতে চাই। ইনফ্যাক্ট আমার বড় বোন একটা ইউনিভার্সিটি লেকচারার, এখনো কাজ করছে। আর আমার বড় বোন, তারপর আমি, তারপর আমার ভাই, 2 ভাই। আমার ইমিডিয়েট ছোট ভাইটা এমবিএ কমপ্লিট করে এখন জব খুঁজছে, তার ছোট ভাইটা পড়ছে কলেজে। চমৎকার একটি ফ্যামিলি। জি, আমার ছেলেবেলাটা খুব সাধারণ ছিল। আমি একটু গুডি গার্ল ছিলাম, মানে একটু শান্ত স্বভাবের, বাবা মার কথা শুনতাম। মানে টাইমটা আমার জীবনটা ছিল এরকম রুটিন ওয়াইজ। সকালে স্কুলে যেতাম, স্কুল থেকে ফিরতাম, তারপর পড়তে বসতাম, ভাত খেতাম, এই। টিভিও খুব একটা দেখতাম না, মানে এরকম একটা ছিলাম আমি। অলসো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট গার্ল ছিলাম। আমাকে মানে বিট করার মতো কেউ ছিল না। আমাদের স্কুলটা ছিল আমাদের ওদিকে, আমাদের বাসার কাছাকাছি, খুব পরিচিত একটা মুখ ছিলাম আমি। যেমন এলাকায়, হ্যাঁ, মেধার জন্য, বিকজ আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেতাম। আসলে দেখা যেত প্রত্যেকটা পরীক্ষার পরে। সবচেয়ে বড় কথা, আমি ক্লাস 5-এ যে আগে তো প্রাইমারি স্কলারশিপ আলাদা পরীক্ষা হতো, ওটাতে আমি ট্যালেন্টপুলের বৃত্তি পাওয়া। তারপরে ক্লাস 8-এ যেটা জুনিয়র বৃত্তি, সেটাতে আমি টোটাল ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। তো এই জন্য আমাকে টিভিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। টিভিতে একটা প্রোগ্রাম হতো ছোটদের, বাচ্চাদের, তো কিশোর কিশোরীদের। তো ওইখানে আমার একটা প্রোগ্রামও হয়েছিল, আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর এলাকা থেকে সম্বর্ধনা যেটাকে বলে সেটা দেওয়া হয়েছিল, অনেক কিছুই। তখন বুয়েটের ভিসি ছিলেন ডক্টর শাহজাহান, উনি আমাকে প্রাইজ দিয়েছেন, ওনার হাত থেকে আমি প্রাইজ পেয়েছি। তা আমার বাবা খুব প্রাইজ করতেন আমাকে নিয়ে, খুব, মানে সব ভাই বোনদের মধ্যে আমি ছিলাম খুব আদরের। আমি একটা কাশি দিলে আমার বাবার মনে হয় বুকে গিয়ে লাগতো, যে না জানি কি হয়ে গিয়েছে। জি, আমার বাবা বেঁচে আছে এবং আমার জন্য এখন কষ্ট পাচ্ছেন উনি। ওকে, যাই আমরা ধীরে ধীরে যাই। আগে বরং আমরা বলতে চাই না যে আসলে কষ্ট না আনন্দ কি পাবে আমাদের স্টোরি শুনে। চলুন, আপনি যে জায়গাটা বলছিলেন।
তো আমি মানে মানে ভালো একটা মেয়ে বলতে যা বোঝায়, ভালো একটা স্টুডেন্ট বলতে যা বোঝায়, আমি ওরকম ছিলাম। বন্ধু বান্ধবের কাছে খুব প্রিয় ছিলাম, বাবা মার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে আমি খুব প্রিয় ছিলাম, স্কুলের টিচারদের কাছে। তো সবাই বলতো কি এই মেয়েটা জীবনে অনেক কিছু করবে, খুব উঁচুতে উঠবে। আমি আমার সেই গোলটাকে সামনে রেখে আমি জীবনের পথে এগিয়ে যাচ্ছিলাম। তো ক্লাস 8 গেল, ক্লাস 9 গেল, ক্লাস 10-এ উঠলাম। এখন দেখতাম যে বন্ধু বান্ধবীরা, মানে যেটা হয় নর্মালি একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, মেয়েরা ছেলেদের ব্যাপারে একটু আগ্রহী হয়, ছেলেরা মেয়েদের ব্যাপারে আগ্রহী হয়। তো বান্ধবীরা খুব গল্প করতো যে ওই ছেলেটা না আমাকে প্রপোজ করেছে বা চিঠি দিয়েছে বা এই করেছে। তা আমি এই ব্যাপারগুলো অ্যাভয়েড করতাম, কারণ কি আমার মনে হতো যে আমার জীবনে আমাকে পড়াশোনা করে আগাতে হবে, এগুলো করলে আমার পড়াশোনা হ্যাম্পার হবে, আমি ওগুলোতে যাবো না। তো আমার বান্ধবীর এক চাচার বিয়ে হচ্ছে, তো আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। তো হলুদে গেলাম শাড়ি টাড়ি পরে, তখন তো কিশোরী বয়স। তো ওর মধ্যে আমার বান্ধবীর এক চাচা পরে আর কি আমাকে বলেন, আমার বান্ধবীকে বলে যে তোমার বান্ধবীকে আমার খুব ভালো লেগেছে, তা আমি তাকে প্রপোজ করতে চাই। বান্ধবীর চাচা? বান্ধবীর চাচা এই বলতে, সেও তখন কিন্তু ইন্টার পড়ছে। ওকে। অল্প বয়সে চাচা হয়ে গিয়েছে আর কি। অল্প বয়সী চাচা। আজকাল হয় অনেকে অল্প বয়সে চাচা হয়ে দাদুও হয়ে যায়। দূর সম্পর্কের চাচা, আপন চাচা না, দূর সম্পর্কের চাচা। তারপরে আমার বান্ধবী স্কুলে এসে আমাকে বলছে তোকে তো এরকম বলতে চাচ্ছে, তো তুই কি বলিস? এক বাক্যে আমি না করে দিলাম যে না, আমার পক্ষে এটা সম্ভব না, না করে দিও। চাচুর সাথে প্রেম করা কোনোভাবে সম্ভব না? চাচু না, ইনফ্যাক্ট কোনো ছেলের সাথে সেই মুহূর্তে আমি প্রেম করতাম না। ওকে, যাই হোক, প্রেম করা সম্ভব ছিল না আমার পক্ষে। তো তারপরে দেখা গেল ও মানে ওই ছেলেটা প্রায় আমার বান্ধবীকে ফোন দিত, ফোন করে বলতো যে ওর নাম্বারটা দাও। তা আমি সবসময় স্কুলে এসে আমার বান্ধবী যখন আমি বলতাম যে এইসব আমাকে বলবা না প্লিজ, আমি আমার মনটাকে ডাইভার্ট করতে চাই না, আমি পড়াশোনা নিয়ে থাকতে চাই। কারণ তখন কিছুদিন পরে আমার টেস্ট পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, আমাকে পরীক্ষা দিতে হবে। একদিন ওই ছেলেটা আমাকে একটা চিঠি লিখলো, যেটা আমার বান্ধবীর হাতে দিয়েছে, আমার বান্ধবী আমাকে দিয়েছে। চিঠিটা তেমন কিছু লেখা ছিল না, বাট চিঠিটা কেন যেন আমাকে খুব স্পর্শ করলো, মানে পড়ার পরে আমার খুব খারাপ লাগতে থাকলো। তো মনে হলো যে দেখি না একটু কথা বলে। মানে কি ছিল চিঠির মধ্যে খারাপ লাগার ব্যাপারে একটু জানতে চাই। মানে ও খুব উদাস করা কিছু কথা লিখেছিল, যে তুমি আমার সাথে কথা বলতে চাও না, কোনো সম্পর্ক করতে চাও না, তা আমার খুব খারাপ লাগছে। ওর তখন ইন্টার টেস্ট চলছে, আমার পড়াশোনায় মন বসে না, মনে হয় আমি পরীক্ষায় খুব খারাপ করবো। তুমি তো খুব ভালো ছাত্রী, তুমি তো ভালো রেজাল্ট করবা, কিন্তু আমি খুব ডাব্বা মারবো। তো আমার খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরে তা আমি ভাবলাম থাক না, দেখি না একবার কথা বলে। তো তারপর আমার বান্ধবীর বাসায় গেলাম, ওদের বাসায় গিয়ে যাওয়ার পরে ওই ছেলেটা ফোন করেছে, কথা বললাম। কথা বলার পরে বললো যে তুমি যদি না চাও আমি তোমাকে জোর করবো না, বাট আমার খুব কষ্ট হবে, আমার খুব খারাপ লাগবে তোমার জন্য। তারপর আমার বান্ধবী, আমি বললাম কি যে আমি একজন মানুষকে আমার জন্য কষ্ট পাবে, আমার খুব খারাপ লাগবে। হয় তুমি ওনাকে বলো যে এইভাবে যাতে আমাকে কখনো অ্যাপ্রোচ না করে আমার সামনে, অথবা মানে আমাকে ভুলে যেতে, যেটা আমি বললাম। তা আমার বান্ধবী বললো যে না, উনি আসলে মনে হয় পারবে না, এটা সম্ভব না। তো তোমার ব্যাপার, তুমি যদি না পড়ো তাহলে ওনার করার কিছু না, ওনার পরীক্ষা খারাপ হবে। তা আমি সব ফ্রেন্ডরা স্কুলে গেলাম, তো গিয়ে দেখলাম সব বান্ধবীরা আমার উপর ছ্যাপা কেন, যে তুমি তোমার জন্য ওর পরীক্ষা খারাপ হবে। আমাকে ব্লেম দেওয়া শুরু করলো। আমি কি করলাম? আমি তো ওর সাথে কোনো সম্পর্কে জড়াই নাই যে তোমরা ব্লেম দিচ্ছ যে আমার কারণে পরীক্ষা খারাপ। এমন হতো যে আমি সম্পর্কে জড়িয়েছি, এখন আমি ছেড়ে দিচ্ছি তাকে। তো বলতেছে না, ছেলেটা ভালো ছিল, সব দিক দিয়ে ভালো, পড়াশোনায়ও ভালো, এখন তোমার জন্য খারাপ করবে এটা ঠিক না, তুমি ইয়ে করো। তো দেখা গেল একটা মোমেন্ট এসে আমি ওদের প্রেশারে রাজি হলাম যে ওর সাথে আমি কথা বলবো বা ইয়ে করবো, দেখা করবো। তো তারপরে যে ঘটনাটা ঘটলো, একদিন দেখা হলো, আমার বান্ধবীর বাসাতেই দেখা হলো। মানে তখন কিশোরী বয়সের যে প্রেমটা যেরকম হয়, মানে খুব দুরু দুরু বুক, মানে কেউ না দেখে ফেলে, কেউ না জেনে যায়। সবচেয়ে আমার মাথার মধ্যে সবসময় একটা জিনিস স্ট্রাইক করতো যে আমার বাবা যাতে জীবনে ওই ঘটনা জানতে না পারে, যাই করবো না কেন আমার বাবা থেকে হাইড করতে হবে। এবং আমার সবসময় একটা অপরাধ বোধ কাজ করতো, আমার বাবাকে না জেনে আমি জীবনে কিছুই করিনি। এর আগে যতবার কোনো ছেলে আমাকে চিঠি দিয়েছে আমি আমার বাবাকে দিয়ে দিতাম, আমার বাবার হাতে।
আমার বাবা পড়ে সেটা ছিঁড়ে ফেলে দিত। নিশ্চয়ই এরকম মেয়ে আমাদের সোসাইটিতে এখনো অনেক আছেন। সুতরাং যারা চিঠি দেবেন তারা একটু চিন্তা ভাবনা করে করে নেবেন যে বাবার হাতে পড়লে আপনার অবস্থাটা কি হতে পারে। না, আমার বাবা আমার খুব ভালো মানুষ ছিল, ওই ছেলেদের ইনফ্যাক্ট চিনতেন। আপনার বাবার মতো তো আর সবাই না। হ্যাঁ, ও চিনতেন যে মহল্লারই ছেলে, বাট উনি কখনোই কিছু বলতেন না জি। ছেলেদের। মানে আমার বাবা হচ্ছেন খুব ইনোসেন্ট মানুষ, মানে খুব সাদা সিধে ইনোসেন্ট একটা লাইফ লিড করেছেন। ওনার সাথে ওই ছেলেটার সাথে আমি যখনই কথা বলতাম, ওই যে বললাম আমার ভয় লাগতো বা ইয়ে হতো, একটা অপরাধ বোধ কাজ করতো। আর ওর সাথে আমি ফ্রিও হতে পারতাম না, ইজিও হতে পারতাম না, এটা আমার প্রবলেম ছিল। তো এভাবে টেস্ট পরীক্ষা দিলাম। টেস্ট পরীক্ষায় আমার যে রেজাল্ট ছিল, মানে তখন তো স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড এবং স্টার। তো তখন সবাই আমার রেজাল্ট দেখে সবাই ভাবলো যে আমি তো স্ট্যান্ড করবই, এত মার্কস ছিল, আমি এত মার্কস পেয়েছি। তো তারপরে আমার সাথে দেখা হতো না তেমন, জাস্ট চিঠি চিঠি, ও আমার বান্ধবীর কাছে চিঠি দিত, আমি আমার বান্ধবীর কাছে চিঠি দিতাম, জাস্ট একটু আগে শুনে। তো এর মধ্যে প্রবলেমটা হলো, আমাদের পাড়ারই স্কুলের কাছে একটা ছেলে ছিল। তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব মানে খারাপ ছিল, বিকজ ওর চাচা, তারপরে যারা ছিল বাবা, ওরা একটু সন্ত্রাসী টাইপের ছিল। তো ওই ছেলেটা একদিন মানে ওর বন্ধুর দ্বারা আমাকে থ্রেট পাঠায় যে ও যার সাথে, যে ছেলেটার সাথে প্রেম করে, ওকে মেরে ফেলবো, না হলে তো ওকে পাবো না। ও আমার সব কিছু রিফিউজ করছে, রিজেক্ট করছে আমাকে, এটা আমার খুব খারাপ লাগছে। তো ও যে ছেলেটাকে পছন্দ করে, সে যদি এই পাড়ায় কখনো আসে, আমি ওকে মেরে ফেলবো। তো আমার তো খুব ভয় ঢুকে গেল। তখন আমার নাওয়া খাওয়া, খাওয়া দাওয়া, পড়াশোনা সব শেষ, মানে আমি কিছু করতে পারবো। পরীক্ষার কিছুদিন আগে জাস্ট। মাই গড। তো এর মধ্যে আরেকটা কথা বলি, আমার একটা প্রাইভেট টিচার ছিলেন, উনি ছিলেন আসলে আমার গুরু। আমি এখনো আজ পর্যন্ত 93 থেকে উনি আমাকে, মানে 93 থেকে 96 পর্যন্ত উনি আমাকে পড়িয়েছেন। তো উনি ছিলেন না, কিছু কিছু মানুষের থাকে না আদর্শ বলে যে যে ব্যাপারটা থাকে, আমি ওনার মতো হতে চেতাম। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এবং অনার্স মাস্টার দুটোতেই ফার্স্ট ক্লাস পাস। বর্তমানে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ওকে। তো উনি তখন অনার্সে পড়ছিলেন, আমাকে যখন উনি পড়ান তখন নিজেই অনার্সে পড়ছিলেন। আমাকে আমাদের পাশের বাড়িতে উনি থাকতেন। আমি অ্যাকচুয়ালি তখন বুঝতে পারিনি, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আমি, আমার ভালো লাগাটা, ভালোবাসাটা আসলে ওনার জন্য ছিল। আমি ওনার মতো হতে চেতাম, যে আমি স্যারের মতো হব, স্যার যেমন ভালো স্টুডেন্ট, স্যার যেরকম। আমি অলওয়েজ ওনার সাথে একটা কি মনে হয় কম্পিটিশনই করতাম। স্যারকে জিজ্ঞেস করতাম, স্যার আপনি এই ম্যাট্রিকে এই বাংলাতে কত পেয়েছিলেন? স্যার যদি বলতো আমি তো 85 পেয়েছি, আমি তখন টার্গেট করতাম যে আমাকে 90 পেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি ওনাকে প্রচন্ড ভয় পেতাম। আমি ওনার চোখের দিকে তাকিয়ে কখনো মানে পড়তাম না, মাথা নিচু করে পড়তাম। তো ওই যে মাস্তান টাইপ যে একটা ছেলে ছিল, সন্ত্রাসী টাইপ, ও তো নানান ভাবে আমাকে হ্যারাস করছিল। দেখা যেত দেয়ালে দেয়ালে আমার নামের সাথে ওর নাম যুক্ত করে লিখে রাখতো, এই করতো সে করতো, যেটা করতো আর কি। তো আমার বাবা ভয়ে অনেকবার ওর গার্জিয়ান, আমার স্কুলের টিচাররা গিয়ে ওর গার্জিয়ানকে বলেছে যে এরকম করছে আমাদের স্কুলে একটা মেয়ের সাথে, এটা তো ঠিক না। তো বলতে কি আপনাদের মেয়েকে সামলান, আপনাদের মেয়ের প্রবলেম আছে। ছেলে মানুষ এরকম করে, ছেলেরা এরকম একটু হয়, খুবই কমন ফেনোমেনন। এবং গত সপ্তাহে আমরা ঠিক যে গল্পটা বাজিয়েছিলাম, এখানে শানু এসেছিল, শানু কিন্তু একই কথা বলেছে যে আমি গল্পগুলো বলতে পারিনি এই কারণে যে এই কথাটাই বলা হতো যে সব দোষ মেয়েদের, সুতরাং তোমরা ঠিক হও। সেম ব্যাপারটা আপনার মধ্যেও যেটা পেলাম একটা সময়। ছেলেটা একটা মেয়েকে, স্কুল গোয়িং একটা মেয়েকে, এখন যেটাকে ইফটিজিং বলে, ইফটিজিংটা এত প্রবল ভাবে এসেছে। আসলে তখন তো এত ইফটিজিং বুঝতাম না, ইফটিজিং ব্যাপারটা কি। তো ওই ছেলেটা কিন্তু আমার সাথে সেম থিং করতো। বাট ওই যখন ওর বাবাকে বিচার দিতে যেত, ওর চাচাকে বিচার দিতে যেত, তখন বলতো কি মেয়েটা, তাহলে আপনাদের মেয়েকে একা স্কুলে পাঠান কেন? একা স্কুলে কেন পাঠান? কেন যায় একা স্কুলে? একা স্কুলে যায় কেন? ছেলেরা এরকম একটু করে, একটু মেয়ে দেখলে এরকম একটু দুষ্টামি ফাজলামো করে, এটা কোনো ব্যাপার না। তো এরকম স্কুলের টিচাররা পর্যন্ত জানতেন যে এরকম। তো দেখা গেল তখন আমাদের টেস্ট পরীক্ষার পরে কোচিং হচ্ছিল, আমি কোচিং এ যাওয়া বন্ধ করে দিলাম। আমার টিচার, আমার স্কুলের প্রিন্সিপাল, উনি বললেন যে ঠিক আছে, তুমি যদি স্কুলে আসতে সমস্যা, তুমি এসো না, বাসায় গিয়ে তোমার স্যার গিয়ে পড়ায় আসবে, স্কুলের কোন টিচার তোমার লাগবে, বাসায় গিয়ে তোমাকে পড়ায় আসবে। তো তখন তো আমি মেন্টালি খুব ডিপ্রেস থাকতাম যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে। হ্যাঁ, এই কারণে আমি খুব ডিপ্রেস ছিলাম। তো যেটার রেজাল্ট আলটিমেটলি আমি পেলাম আমার পরীক্ষার পরে। আমি অনলি 9 মার্কসের জন্য আমি স্ট্যান্ডটা করতে পারিনি, স্ট্যান্ড করতে পারিনি। এবং বাংলাতে আমি 9 কম পেয়েছিলাম, অন্য সাবজেক্টে সবগুলোতে ঠিক ছিল। এটা ছিল আমার জীবনের আরেকটা মানে হোঁচট খাওয়া বা মানে যেটাকে কষ্টের একটা মুহূর্ত যেটাকে বলে। যেদিন আমার রেজাল্ট বের হয়েছিল, আমার চেয়ে আমার বাবার মানে চেহারাটা বেশি মলিন ছিল, উনি বেশি আপসেট ছিলেন যে এটা কি হলো।
তো আমাকে কেউ বাসা থেকে কিছু বলেনি, স্কুলের টিচাররাও কেউ কিছু বলেনি, বাট আমি ভেতরে ভেতরে খুব কষ্ট পেয়েছি। সায়েন্সের ছিলেন তো আপনি, রাইট? জি। কত মার্কস পেয়েছিলেন মনে আছে? এই মুহূর্তে মনে হয় 869। এটা আমি এই জন্য জিজ্ঞেস করছি যে স্টার মার্কস বা স্ট্যান্ড করার ব্যাপারটা আসলে আমিও পেয়েছিলাম, লাস্ট ব্যাচ ছিলাম, আচ্ছা, আচ্ছা। এবং ওটাই বলছিলাম যে আসলে স্টার মার্কস 800 850 পার হয়ে যাওয়ার পর অনেকে স্ট্যান্ড করতে পারে না সায়েন্স থেকে, সেই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। আমাদের আমার মনে হয় 9 অথবা 11 মার্কসের জন্য আমি লাস্ট স্ট্যান্ড থেকে দূরে ছিলাম আর কি। আমার ইন্টারে হয়নি, আমার 4 মার্কসের জন্য হয়নি। আচ্ছা, তারপরে যে ঘটনাটা ঘটলো তারপরে তো কলেজে ভর্তি হওয়ার ব্যাপার। এর মধ্যে ওই যে ছেলেটার সাথে আমার মানে হলো, আমার বান্ধবীর চাচা, তো ওর সাথে আমার দেখা সাক্ষাৎ খুব কমে গেল। আমার মানে নিজেকে মনে হচ্ছিল কি যে আমার মনে হয় আমার এই সম্পর্কটার কারণে বা আদার্স যে আমার লাইফে ঘটে গেল ঘটনাগুলো, এই কারণে হয়তো আমার হয়েছে। তা আমি আবার নতুন উদ্যমে শুরু করলাম। তো আমি হোলি ক্রসে ভর্তি হলাম। তো ওই ছেলেটার বাসা আবার ছিল হোলি ক্রস কলেজের থেকে খুব একটা দূরে না। তো সপ্তাহে একদিন আসতো, জাস্ট ও আমাদের কলেজের, আমি গেটের এই মাথায় থাকতাম আর ও কলেজের গেটের ওই মাথায় থাকতো, ওই পারে থাকতো, জাস্ট এক ঝলক দেখে চলে যেত, আর অন্য কিছু নেই। আমি বুঝতে পারতাম এই সম্পর্কটা যে বেশি দূর আগে এগোবে না, আর আমারও ওর প্রতি যে খুব একটা ছিল তা না, জাস্ট ওই যে বললো না বন্ধুদের কথা রক্ষার জন্য ছেলেটা রেজাল্ট খারাপ করবে। তো আলটিমেটলি তাই হলো, ছেলেটা ইন্টার পরীক্ষা দিলে, আমার ম্যাট্রিক পরীক্ষা হলো, ওর ইন্টার পরীক্ষা হলো। তো ইন্টার পরীক্ষায় ও সেকেন্ড ডিভিশন পেলো, যেটা আনএক্সপেক্টেবল আর কি ওর জন্য। তো তারপরে আলটিমেটলি ওর সাথে আমার বেশি দিন সম্পর্কটা থেকে নাই। ইন্টার পরীক্ষার পরেই আসলে আমি মানে ফাইনালি ওকে বলে দেই যে আমি এটা মানে ক্যারি করতে চাচ্ছি না এই রিলেশনটা। ও অনেক মানে আমাকে করে, বোঝানোর চেষ্টা করে আমার বান্ধবী দিয়ে এসে, না আমি এটা ক্যারি করি নাই, বিকজ আমার মনে হতো যে এটা সম্ভব না, কারণ আমার হচ্ছে স্বপ্নটা অন্যদিকে, আমি অন্যভাবে আগাতে চাই। আর হয়তো বা অনেক মনে করবেন আপনি যে আমি কিছুটা হয়তো স্বার্থপরতার কাজ করেছি কিনা, কিন্তু আমার মনে হতো ওর ফিলিংসটাও জেনুইন ছিল না আমার প্রতি। ওর যে ফিলিংসটা যে জেনুইন থাকতো আমি সেটা বুঝতে পারতাম, ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি ওকে কোনোদিন কোনো প্রেশার দেইনি যে তুমি পড়াশোনা করো, ভালো জব পেতে হবে, ভালো ক্যারিয়ার করতে হবে, এটা কখনো। আমি ওকে ওর মতো ছেড়ে দিয়েছিলাম। ও দেখা গিয়েছে দিন দিন মানে খারাপ করেছে। তো তারপরে কলেজ পাশ করলাম, স্ট্যান্ড করতে পারিনি, স্টার পেলাম। তা আমি মেডিকেলেও পরীক্ষা দিলাম না, বুয়েটেও পরীক্ষা দিলাম না। আমার একটাই ইচ্ছা, যে আমার স্যার যে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছেন, মানে তখন তো লেকচারার ছিলেন, পরে পিএইচডি করতে গিয়ে যে মানে মনোবসুতে উনি পিএইচডি করতে গিয়েছিল, মনোবসু স্কলারশিপ নিয়ে। তো আমার মনে হচ্ছিল যে আমার স্যার তো ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমাকে ওরকম ইউনিভার্সিটির কোনো সাবজেক্টে ভর্তি হতে হবে আমাকে। তো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম। আমি প্রথম 100 এর যে 1 থেকে 100 এর মধ্যে আমি ছিলাম। তো আমি যে কোনো সাবজেক্ট নিতে পারতাম। আমার ইন্টারভিউ বোর্ডে আমার স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও, কোন সাবজেক্টটা চাও। তখন কম্পিউটার সায়েন্স ছিল 1 নম্বর, তারপরে ছিল ফার্মেসি, তারপরে ছিল আর কি। তো আপনি আপনার সাবজেক্টের নাম বললে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তারপর আপনি যদি হাইড করতে চান নো প্রবলেম। ওকে, তারপরে আমি চুজ করলাম, আমার সাবজেক্টটা চুজ করলাম। মানে আমি যে সাবজেক্টটা নিলাম এটা হচ্ছে আমরা যখন পড়তাম খুব নিউলি একটা মানে ডেভেলপড একটা নতুন একটা সাবজেক্ট ছিল, তখন ইউনিভার্সিটিতে খুব পপুলার ছিল এবং সবাই বলতো এই সাবজেক্টে পড়লে চাকরির অভাব হয় না, ক্যারিয়ার বিল্ড আপে কোনো প্রবলেম না, সবার যাদের টার্গেট বাইরে যাওয়া তাদের জন্য এটা একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল এই সাবজেক্টটা। ওই যে প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনো ছেলের সাথে কোনো সম্পর্কে জড়াবো না, সেটা আমার বিয়ের আগ পর্যন্ত, আমার জীবনে আমার হাজবেন্ড আসার আগ পর্যন্ত আমি সেই ওয়ার্ডটা আমি নিজের কাছে নিজের প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করিনি কখনো। আমার ইউনিভার্সিটি লাইফে না, আমার ইউনিভার্সিটিতে লাইফে আমি বলতে পারবো না যে আমি কারোর প্রতি আমার আসলে আমার উইকনেসই গ্রো করেনি কারোর প্রতি। তো এর মধ্যে একটা ছিল বুয়েটে তো আমার ফ্রেন্ড আমাদের সাথেই, আমাদের ব্যাচমেট। তো ও আমাকে নক করলো সরাসরি বিয়ের জন্য, যে তোমাকে 1 সপ্তাহ, ও আমাকে একদিন ফোন করলো, ফোন করে বলতেছে যে আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ আমি রোজ তোমাকে ফোন করবো, মনে করাই দিব যে আমি তোমাকে প্রপোজ করছি, তা তুমি 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্টটা দিবা। ওই যে আমার একটা ভয় কাজ করতো না যে আমি প্রেম করবো না, প্রেম আমাকে আমার জীবনে কিছুই দেয়নি, বরঞ্চ আমি মনে আরো ভালো রেজাল্ট করতে পারতাম সেই সম্পর্কগুলো না করলে, মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারে। তা আমি আর প্রেমের মধ্যে আগাইনি, আমি যাইনি। আমার একটা টার্গেট ছিল আমি অনার্স মাস্টার্স করবো, তারপরে স্কলারশিপ নিবো, বাইরে যাবো, পিএইচডি করবো, এটাই আমার লক্ষ্য। আমার বিয়েটি পরে ব্যাপার, পরে যেটা করবো। তো যাই হোক, অনার্স পাশ করলাম, রেজাল্ট যেটা হলো বলবো না আনএক্সপেক্টেড, আরো ভালো করতে পারতাম। আমি প্রথম দিকেই ছিলাম, মানে মেধা তালিকার প্রথম দিকেই ছিলাম।
যেরকম থাকলে ইউনিভার্সিটির লেকচারার হওয়া যায়, ইউনিভার্সিটিতে জয়েন করা যায় ডিপার্টমেন্টে, সেরকম একটা রেজাল্ট আমার ছিল। তো আমরা যে টার্মে ছিলাম সেই টার্ম থেকে শুরু করলো যে 4 বছরের অনার্স কোর্স, টার্মিনাল ডিগ্রি। এটা করে যে কেউ মানে মাস্টার্স না করলেও চলবে, এটা প্রফেশনাল ডিগ্রি দিয়ে দিল আমাদের। আমি চিন্তা করলাম যে আমি একটু রিসার্চ লাইনে চলে যাই, কারণ রিসার্চ লাইনে গেলে আমার পিএইচডির জন্য স্কলারশিপ পাওয়াটা আমার জন্য ইজিয়ার হবে রাদার দেন মাস্টার্স করাটা। তো আমার এক স্যার ছিলেন, উনি একটা রিসার্চ ইনস্টিটিউটে তখনই শিফট করেছেন, নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে শিফট করেছেন রিসার্চ ইনস্টিটিউটে। তো ওনাকে আমি গিয়ে বললাম, তো উনি খুব মানে মানে আনন্দের সহিত আমাকে বললেন যে তুমি আমার সাথে কাজ করো, পিএইচডি মানে আপাতত কাজ করতে থাকো, কয়েকটা পেপার হলে। তখন আবার নিয়ম ছিল যে অনার্স এর পরে যদি কেউ পিএইচডি তে হতো, কয়েকটা পেপার লাগতো। আচ্ছা, পেপার, হ্যাঁ আর্টিকেল লাগতো। আর্টিকেল দিলে তারপরে মাস্টার্সটা না করলে হতো, তুমি আর্টিকেলে কাজ করতে থাকো, এটাতে তোমার হতো। তখন মানে আমাদের ইকোনমিক্যাল মানে ফিনান্সিয়াল কিছু প্রবলেম দেখা দিল। প্রবলেম যে আমার বাবার যে বিজনেসটা ছিল সেটা উনি মানে একটু ডাউনের দিকে চলে যাচ্ছিল, উনি লস করছিলেন বছরের পর বছর। পুঁজিটা, মূলধন যেটা বলা যায়, সেটা মানে নীলের দিকে চলে যাচ্ছিল। আমার মাথায় স্ট্রাইক করলো যে আমার বাবা আমাদের জন্য এত কিছু করেছে, তো বাবার এই মানে ক্রাইসিস মোমেন্টে আমার কিছুটা, আমি যদি আমার মাস্টার্সে ভর্তি হই ওনার জন্য একটু বার্ডেন হয়ে যাবে। তো আমি দেখি না, যদি আমার রিসার্চটাও হলো, আমার আর্টিকেল হলো, পেপারও হলো, আমার জবও হলো, স্যালারিও পেলাম, সব দিক দিয়ে আমি পাচ্ছি, আমি জয়েন করি। এটা এই জন্য আমি স্যারের সাথে জয়েন করলাম, কাজ করছিল। অক্টোবরে জয়েন করেছি আমি। তো এই দিক দিয়ে যে মানে আমার বাবাও তো ছিলেন না যে বিয়ে দিতে হবে মেয়েকে, আমাকে পুরো স্বাধীনতা দিয়েছিলেন, তুমি যদি বাইরে যেতে চাও বাইরে গিয়ে পিএইচডি করো, বিয়ে করবা না করবা, তোমার লাইফে কেউ আসলে আমাকে বলবে, আমি সেভাবে ইয়ে করবো। ওর কোনো ছিল না যে বিয়ে করতে হবে। তো যাই হোক, এক স্যারের ওয়াইফ ছিলেন, ওই স্যারটা আমাকে খুব আদর করতেন। তো একটা থাকে না যে মেয়েটা ভালো, বাচ্চাটা ছেলে ভালো আছে, দেখি না এর সাথে বিয়ে হলে কেমন হয়, এরকম। তো ওই আন্টিটা পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, যেটা আমার আমার হাজব্যান্ড 9 বছর আমেরিকায় থেকে তখন বাংলাদেশে আসছে, 2004-5 বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য, মেয়ে খুঁজছে। পত্রিকায় বিজ্ঞাপন ছিল, এবং সেই বিজ্ঞাপনটা কি ছিল একটু বলবেন আমাকে? বিজ্ঞাপন ছিল যে আমেরিকা প্রবাসী, এরকম ওর কোয়ালিফিকেশনের বর্ণনা দিল, ইঞ্জিনিয়ার, এরকম পাত্রীর বয়স এত, পাত্রী খুঁজছে আর কি, এরকম পাত্রী যাচ্ছে। তো আমার সে আন্টিটা মানে পত্রিকার একটা কৌতূহলের বসে একটা ফোন দিয়েছেন, ওই ফোন নাম্বারে দিয়েছেন, দিয়ে একটু আলাপ করেছেন। তো আসলে কি কোইন্সিডেন্টলি দেখা গেল আমার ওই আন্টিটার যে গ্রামের, যে জায়গার, ওর বোনের শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ডের বোনের শ্বশুর বাড়িটা সেম জায়গায়, একই গ্রামের এবং পাশাপাশি বাড়ি। তো ওই ইয়েতে না আন্টি অনেক কথা বলে ফেলেছেন, ওই পরিচিত হয়ে গিয়েছে, ও বর্ণনা দিচ্ছে অমুককে চেনেন কিনা, ও বলতেছে হ্যাঁ চিনি, এরকম করতে করতে দেখা গেছে আন্টির সাথে অনেক কথা বলছে। আর আমার হাজবেন্ড হচ্ছে খুব মানে কি বলবো, ওর কনভিন্সিং পাওয়ার খুব বেশি, ও মানুষকে খুব সহজে ইয়ে করতে পারে, কনভিন্স করতে পারে, খুব কথা বলে, প্রচুর কথা বলতে পারে, সে এক টানা কথা বলতে পারে সে। তো খুব কথা বললো, আন্টি খুব ইমপ্রেস হয়ে গেলেন, ছেলে তো মারাত্মক ভালো, আমেরিকা থেকে আসছে, কোনো মানে প্রাইড নাই, কিছু নাই, এত ভালো শিক্ষিত একটা ছেলে, কোনো ইয়ে নাই, এত সুন্দর করে কথা বলে। তো এই ছেলেকে বললেন কি, তুমি আমার মেয়ের অফিসে আসো, আমি যাকে বিয়ে দিতে চাই তার বায়োডাটা আমি তোমাকে দিব। আমি কিন্তু এদিক দিয়ে কিছুই জানি না যে আমার বায়োডাটা দেওয়া হচ্ছে, ইনফ্যাক্ট তখন আমি অফিসে আমি কাজ করছি। ও গেল, যাওয়ার পরে আমার বায়োডাটাটা নিল, আমার ছবি নিল, এবং ওর বায়োডাটা ছবি দেয় নাই, বায়োডাটাটা দিয়ে গিয়েছে। দিয়ে যাওয়ার পরে আন্টিকে বলেছে যে আমি একটু মেয়েটার সাথে কথা বলতে চাই, তো বায়োডাটাতে তো নাম্বার হয়তো বা ছিল না, হয়তো আন্টি দিয়েছেন, আমার তখন মোবাইল ছিল আর কি, তো আমার সেল ফোন নাম্বারটা ও কালেক্ট করে এভাবে। তো আন্টিকে বলে আমি কিন্তু আপনার ভাতিজিরে ফোন দিব। তো আন্টি হেসে বলতেছে হ্যাঁ দিয়ে অসুবিধা নেই, কথা বলো। তো আমি অফিস থেকে বাসায় আসছি, আসার সাথে সাথে দেখলাম মোবাইল আননোন নাম্বার একটা ফোন। তো দেখি আমার হাজব্যান্ড, তখন তো হাজব্যান্ড হয়নি, হবু হাজব্যান্ড আর কি। তো কথা বলছে যে আপনি আমার নাম ধরে বলো, আপনি অমুক বলছেন, যে বলছি যে আপনার বায়োডাটা আমার কাছে আছে। আমার বায়োডাটা আপনার কাছে কিভাবে? আপনার ওই আন্টিটা দিয়েছে। আচ্ছা দিয়েছে কেন, কি ব্যাপার? তো ওর বৃত্তান্ত আমাকে বললো, আমি এত বছর আমেরিকায় ছিলাম, এই করেছি সেই করেছি। আমি করতো আপনাকে কি বলেছিল? ও আমাকে বলছিল ও গ্রাজুয়েশন করেছে আমেরিকা থেকে। ও দীর্ঘ 9 বছর ধরে আমেরিকায় আছে, ওখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং এখন একটা ভালো একটা ফার্মাসিউটিক্যালে জব করছে। ও গ্রিন কার্ড তখনো পায়নি আসলে, না গ্রিন কার্ড পেয়েছে,
গ্রিন কার্ড পেয়ে গিয়েছে। গ্রিন কার্ড পেয়েই ও বাংলাদেশে এসছে, কারণ গ্রিন কার্ড পাওয়ার আগে যদি ও আসতো তাহলে কিন্তু ব্যাক করা যায় না। ওকে। গ্রিন কার্ড পাওয়ার পরে ও বাংলাদেশে এসছে, আসার পরে 9 বছর ওয়েট করেছে ও গ্রিন কার্ড পাওয়ার জন্য। তা ওর তো এই 9 বছর 8 বছরের লাইফ আমার কাছে টোটালি আননোন, আমি তো কিছুই জানি না ও কি করেছে আমেরিকায়। ও যা বলেছে সেটাই আমি শুনে বাস আমি ফোন রাখলাম, তো ভাবতে লাগলাম। তো আন্টি এর মধ্যে আমাকে ফোন দিয়ে বললো ও কি ফোন দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল, কেমন লাগলো? কথা তো খুব ভালো বলে, তো দেখা যাক, আমি অতটা না। তারপর তো এদিকে আমি অন্য জবের জন্য কিন্তু ট্রাই করছিলাম, মানে তখন কিন্তু আমি পার্ট টাইমে জব করতাম, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতাম। ও দেখা যায় সকালে ক্লাস নিতাম 8টা থেকে 10টা ক্লাস নিয়ে তারপর আমার ওই রিসার্চে চলে যেতাম ওই ইনস্টিটিউটটাতে, ওটাতে গিয়ে কাজ করতাম। দেখা যেত অনেক কষ্টের একটা কাজ ছিল, রিসার্চের ব্যাপার তো 7টা 8টা বেজে যেত, বাসায় আসতাম টায়ার্ড থাকতাম খুব। তো করতাম আমি একটা ফুল টাইম ইউনিভার্সিটিতে পড়াবো এরকম একটা জব করছি। আমাদের সাবজেক্টটা আবার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই এখনো খোলা হয়নি, অতটা পপুলার না। ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে এটা নাই, বিকজ যে এখানে ল্যাব ফ্যাসিলিটিস অনেক বেশি দিতে হয়, যেটা আসলে দেওয়াটা সম্ভব হয় না প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে। তখনই আমার ডিপার্টমেন্টেরই এক স্যার এই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে যায় সাবজেক্টটা জাস্ট ওপেন করার জন্য, এস্টাবলিশ করার জন্য। তো ওনাকে গিয়ে বলার সাথে সাথেই আমরা 8 জন ইন্টারভিউ দেই, 8 জনের মধ্যে আমাকে উনি নেন, সিলেক্ট করেন। তো ফুল টাইম লেকচারার হিসেবে আমি তখন এটা বিয়ের ঠিক 1 মাস আগে আমার কথাবার্তা হচ্ছে যে আমি ফুল টাইম হিসেবে ওই ইউনিভার্সিটিতে জয়েন করব। আর এই জবগুলো আমি আমার রিসার্চ ইনস্টিটিউটে যে স্যার ছিল আমি ওনাকে বলে দিচ্ছি যে স্যার আমি এরকম জব পেয়েছি, এটা আমি ছেড়ে দিতে পারি। আর আরেকটা ইউনিভার্সিটি যে পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ করতাম ওটা অলরেডি ছেড়ে দিয়েছিলাম আমি। তো তখন তো ওর সাথে আমার পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তো ও দেখলাম খুব আগ্রহ আমাকে দেখার। তা আমি বললাম আপনি তো আমাকে আপনার বায়োডাটার সাথে ছবি দেখেছিল, আপনি তো ছবি দেখেছেন, এরপরে আপনি কি না বলতেছে যে আপনাকে আমি দেখতে চাই। তো আপনি তো অফিসে আছেন, তখনও কিন্তু আমি রিসার্চ ইনস্টিটিউটে অর্গানাইজেশনে কাজ করছি। তো বলছে যে আপনার অফিসে আমি চলে আসি, আপনার অফিসে আপনি কালকে আগামীকাল সকালে তো আপনি যাচ্ছেন, তো আমি সকাল চলে। আমি তখন বলছি যে না, আমি যদি আপনার সাথে দেখা করি তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে আমি দেখা করবো। আপনার ফ্যামিলি মেম্বার আসবে, আমার ফ্যামিলি মেম্বার যাবে, তারপর 2 ফ্যামিলির সাথে কথাবার্তা হয়, তারপর যদি কিছু হয় তাহলে দ্যাটস ওকে। তো আমার একটাই একটা ইন্টেনশন ছিল যে যদি কোনো বাইরের ছেলে আমার লাইফে আসে, প্রবাসী কেউ, তাহলে আমার জন্য একটা হবে কি যে আমি ওই যে স্বপ্নটা ছিল আমার বাইরে গিয়ে পিএইচডি করার, এটা একটু ফুলফিল হবে। সুতরাং একটা সফট কর্নার আপনার কাছে ছিল। একটা সফট কর্নার ছিল। তো 11টার সময় আমাকে আবার ফোন দিল, তা আমি একটু ডিস্টার্ব ফিল হলাম। তা আমি তাকে বললাম যে আপনি ফোন দিলেন কেন? তো বলতেছে যে আপনার সাথে আমি দেখা করতে চাই, তা আমি চলে আসবো আপনার অফিসে। আমি বলছি না, এটা করবেন না কখনো, কারণ আমি খুব ভালো মেয়ে হিসেবে সবাই জানে, আমাকে কখনো কেউ দেখা করতে আমার সাথে আসে না। ইভেন আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে আমাকে দেখা করতে আসে, আপনি আসবেন না। তখন বলতেছে যে না, তোমার সাথে তো আমার প্রথমে তুমি বলা শুরু করলো আমাকে, প্রথমেই কনফিডেন্টলি। হ্যাঁ তুমি একদম ওভার কনফিডেন্ট যে সে আমাকে বলতেছে। আমি বললাম যে আপনার ছবি তো আমি দেখি না, আপনাকে আমার পছন্দ না হতে বলতে। সে বলতেছে যে আমাকে তোমার পছন্দ হবেই, নো ডাউট। নো ডাউট। কখনো কখনো এই কনফিডেন্টটা মেয়েদের মনে স্পেশালি হয়তো আলাদা কোনো জায়গা তৈরি করে নেয়, হয়তো বা। ওকে, তারপরে কি হলো 11টার পর? This track was downloaded from fusionbd.com. তারপরে 11টার সময় সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি কিন্তু চলে আসবো। আমি তখন বললাম যে না, এটা আমি তো দেখা করবো না। তো লাঞ্চ ব্রেক 1টার সময় হয়, 1টার সময় আমার মোবাইলে সে ফোন করে বললো কি তুমি একটু নিচে নামবা, আমি নিচে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম কি যে তখন আমি ভাবলাম কি যে দেখি, যেহেতু বিয়ে করতেই হবে বা করবো, কাউকে না তো কাউকে করবো, দেখি। তা আমি নিচে নামলাম। তো সে আমাকে বললো কি যে চলো কোথাও, তুমি তো লাঞ্চ করো নাই। চিনতে পারলেন কিভাবে? চিনতে পারলাম বিকজ ওর অ্যাটিটিউডটাই এরকম ছিল। আর লাঞ্চ টাইমে তো মোটামুটি ফাঁকা ছিল, লবিটা ফাঁকা ছিল। তো ওকে আমি বুঝতে পারছি, ফোনটা ছিল কথা বলার ভঙ্গিতে আমি বুঝতে পারছি, এবং ও আমাকে চিনতে পেরেছে। আমি যে সিঁড়িতে নামছিলাম তখনই ও বুঝতে পেরেছে যে এটা আমি। তো যাই হোক, প্রথম দেখাতে ও যে কনফিডেন্টটা ছিল যে আপনি তাকে পছন্দ করবেনই, ওই প্রথম দেখাতে ওই মুহূর্তে ওই মোমেন্টের অনুভূতিটা কেমন ছিল? যে হি ওয়াজ গুড লুকিং গাই। আমার একদমই ভালো লাগে না ওকে দেখে। একটা আমেরিকা প্রবাসী একটা ছেলে যে একটা ইঞ্জিনিয়ার, আমি তো মনে করি অনেক পস একটা খুব ভালো।
তো আমার এখনো মনে আছে, ও তখন কিন্তু কেস পড়া হতো না। এখনো কিন্তু সহজে মানে ইয়েতে জগিং টগিং ছাড়া ছেলেরা সহজে কেস পড়ে না। ও একটা সাদা হোয়াইট একদম কেস পরে আসছে, আর সাদা একটা টি শার্ট, একটা জিন্সের প্যান্ট। এবং যেটা আমি সবচেয়ে অপছন্দ করি ছেলেদের, মানে এটা আমি সব ছেলেদেরকে ইয়ে করে বলছি না, কার করে স্পেসিফিক কিছু পছন্দ থাকতে পারে, আমার একটু মানে গোফটা অপছন্দ ছিল। যে আমার মনে হতো কি আমি যে ছেলেকে বিয়ে করবো তার যাতে গোফটা না থাকে। ওকে ওকে, না আমি আসলে কয়েকদিন যাবত সেপ্টেক করিনি, হোয়াট এভার ইট ইজ। যাদের গোফ আছে তারা কিছু মনে করবেন না প্লিজ। ওকে, পার্সোনাল চয়েস থাকতেই পারে। তো আমি দেখলাম যে প্রথম ওকে দেখে যে দৃষ্টিটা আমার ইয়ে হলো, আমার মাথায় ইয়ে হলো যে তার গোফ আছে। ও করলো কি, আমি তো বললো কি দেখিনি, মানে এমন পরিচিত ভঙ্গিতে কথা বললো, মনে হয় আমার সাথে ওর অনেক দিনের ফ্রেন্ড। এসে আমাকে বললো, তুমি তো লাঞ্চ করো না, এই মুখটা শুকিয়ে গেছে, তাহলে চলো কোনো রেস্টুরেন্টে বসে একটু খেয়ে নিই, তারপরে কথা বলবো, আগে চলো তো চলো চলো। তারপরে এই গেট থেকে বের হলাম, একটা ইয়েলো ট্যাক্সি ক্যাব দাঁড়িয়েছিল তখন। তো ইয়েলো ট্যাক্সি ক্যাব তখন বলতেছে কি চলো উঠো। আমি কোথায় যাবো? তো আমার ওই অর্গানাইজেশন থেকে, অফিস থেকে গুলশানটা মোটামুটি কাছে। তো বলতেছি চলো গুলশানে কোনো রেস্টুরেন্টে যাই, গিয়ে খেয়ে তারপর ওইখানে বসে কথা বলবো, তোমার কি কি মানে ও এরকম বলতেছে তোমার আমার ব্যাপারে কি কি জানার আছে তুমি জেনে নিও। তো একটা ব্যাপার তখনই আমি লক্ষ্য করলাম যে ও খুব মানে ভোজন রসিক যেটাকে বলে। দেখা যাচ্ছে প্রথম একটা মেয়ের সাথে ডেটে গিয়েছে, তো আমার প্রতি ইয়েছে দেখা যাচ্ছে কি খাবার কি মেনু ওগুলা চেয়ে কোন খাবারটা মতো হয় খাবার ব্যাপারে কথা বলছে। এবং তখন ফার্স্ট ওর কোয়েশ্চেনটা করলো কি যে তুমি কি ভালো কুক, তুমি কি ভালো রাখতে পারো। আসলে সত্যি কথা বলতে কিন্তু আমি মানে ওই লাইফ পর্যন্ত, ওই সময়টা পর্যন্ত আমি কখনোই কিচেনে ঢুকিনি। রান্না বলতে কি জিনিস সেটা আমি মনে হয় আলুর ভর্তাটা করতে পারবো, ভাত রাখতে পারি নাই, কারণ ভাতটা হয় নরম হয়ে যেত নাহলে শক্ত থাকতো। আর আমি চাইও করিনি কোনোদিন আসলে ওইভাবে, শুধু নুডলস রাঁধতে পারতাম তখন। তাই আমি বললাম কি যে না আমি ভালো কুক না, আসলে আমি রাখতে পারি না। তো বললাম এটা কোনো ব্যাপার না। তা আমাকে বললো কি তোমার অফিস ছুটি কয়টায়? আমি বললাম 5টায়। তখন বলছি কি আমি তোমাকে নিতে আসবো, তোমার বাসায় ড্রপ করে দিব। ড্রপ করে দিবেন কেন? আমি কি একা যাই না অফিস থেকে? বলে কি যে না আমার তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে কথা আছে, তো এটা যেতে যেতে বলবো। ওকে, এই কথাটা কোন কথা এবং এই কথা আসলে কি ছিল সেটা আমরা জানবো, তবে মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি আছে। সংবাদের বিরতির পরপরই আপনারা নিশ্চয়ই জানেন যে রাত 12টার সংবাদ এখন মাত্র 2 মিনিট। আমরা আজকে লুনার গল্প শুনছি। লুনা তার জীবনে কি কি করেছে, তার জীবনের সবচাইতে অনুভূতিময় যে জায়গাটা সেটা আমাদের সাথে আজকে ভাগাভাগি করছে। লুনার আজকে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে, যেটা হচ্ছে খুবই পড়াশোনায় অত্যন্ত মেধাবী একজন ভালো স্টুডেন্ট ছিল, এবং স্টুডেন্ট ছিল বলা ঠিক যাবে না, কারণটা হচ্ছে স্টুডেন্ট আমি বলবো। এবং একই সাথে সে যে জবগুলো করেছে সেগুলো খুব ভালো এবং খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট না হলে এটা করা যায় না। সে বলা যেতে পারে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি সে লেকচারার ছিল, একটা না প্রায় দুটো। এবং যে সে যে প্রতিষ্ঠানে গবেষণা করেছে সেই প্রতিষ্ঠানটা খুবই পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান, এবং একই সাথে সে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, খুবই ভালো মেধাবী ছাত্রী। এরকম একজন মানুষের জীবনের গল্প আমরা কান পেতে শুনবো রাত 2টো পর্যন্ত। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সংবাদের বিরতি নিচ্ছে। ছিলাম যে আপনি বলছিলেন যে আপনার হবু বর তখনও তো হয়নি আসলে, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বেশি আগ্রহ, এবং বললো যে সে 5টার দিকে আপনাকে নিতে আসবে। বললো তো ঠিক 5টার কিছু আগে সে ফোন করলো, ফোন করে বললো যে আমি আসছি, রেডি হচ্ছি আসছি। তা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল। আমি বের হয়েছে অফিস থেকে, মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি যে কি বলবো, চারপাশে কিছু দেখা যায় না, এত বৃষ্টি। তো একটা রিক্সা নিল, রিক্সা নিয়ে বললো ওঠো। আমি রিক্সা নিয়ে কোথায় যাব, মানে ওইখান থেকে আমার বাসার ডিস্টেন্স আবার অনেক, মানে রিক্সা করে যাওয়ার মতো না। তো বললো কি ইউনিভার্সিটিতে একটু যাবো, টিএসসি তে বসবো, বসে তোমার সাথে কথা বলবো, কথা আছে আমার। তো সেই সন্ধ্যাটার কথা আমার এখনো মনে আছে, যেহেতু মানে বৃষ্টি অন্ধকার হয়ে গিয়েছে, প্রায় 4-5টা মোটামুটি অন্ধকার, প্রচন্ড বৃষ্টি। তো একটু ভিজেই আসলে রিক্সা উঠলাম দুজনে, রিক্সা করে কেন জানি না সেই মোমেন্ট আমার খুব ভালো লাগছিল আসলে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে যে আমি পুরোটা আমার ইউনিভার্সিটির লাইফ বলেন বা সেই মোমেন্টে আমি আসলে কোন ছেলের আমার জীবনে আসে নাই তখন, মানে আমি একটু মানে ছেলে বিবর্জিতই ছিলাম। সেই মোমেন্টটা আমার মনে হচ্ছিল খুব রোমান্টিক একটা মোমেন্ট আমার কাছে।
খুব ভালো লাগছিল, ওয়েদারটা অনুকূলে ছিল। ওয়েদারটাও ভালো ছিল। তো ও দেখা যাচ্ছে কি ওই বকবক করছে, ওই আমেরিকা কি করেছে, এটা করেছে, অমুক প্রফেসর, আর খুব স্মার্ট আর ক্লেভার ছিল তো। মানে ওর লুক দেখে কেউ বলবে না ও খুব স্মার্ট, বাট কথা শুনলে যখন টোন শুনবে তখন মনে হবে যে ইজ এ স্মার্ট গাই। ওকে, সো টোন একটা ম্যাটার করে। হ্যাঁ, টোন একটা ম্যাটার করে। টোনটা মাশাআল্লাহ আসলে ভালো, অনেক ভালো। আমার হাজবেন্ড বলে বলছি না। ওকে, আমাকে একটু বলবেন মানে উনি পেশায় কি করেন, শুধুমাত্র এটুকু বললেই হবে, এবং আপনি যদি এক্সাক্টটা বলবেন না আমি জানি, একটু বুঝিয়ে দিলেই হবে, যেহেতু টোনের ব্যাপারটা ও এসছে। একটা মিডিয়াতে আছে। ওখানে কি টোনের ব্যাপার জড়িত? হ্যাঁ, টোনের ব্যাপার জড়িত, তার মানে- গলার কারুকার্যেই কাজ করে। তার মানে রেডিও ব্যাপারটা অবশ্যই রেডিও, এছাড়া তো আর কিছু না। একদম। ওকে, আমার মনে হয় যে যেহেতু উনি ডিটেল বলছেন না, আমি একটু পরিষ্কার করে নিতে চাই আমাদের শ্রোতাদের কাছে। আমার মতো করে আমি যতটুকু বুঝেছি, একটু কারচুপি করেই ব্যাপারটা প্রকাশ করতে হবে, কারণ কারচুপি করা যথেষ্ট যুক্তিযুক্ত। এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবেন যে কারচুপি করার প্রয়োজন ছিল, এবং লুনা আসলে যে জায়গাটা থেকে সাহস করে এখানে এসে গল্পগুলো বলছে, এইরকম সাহস লাখে একজন মানুষের আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং কারচুপি এখানে প্রয়োজনীয়। তার হাজবেন্ড আসলে কোন একটি মিডিয়াতে কাজ করেন, অবশ্যই অফকোর্স মিডিয়া, কারণ মিডিয়া বলতে পেপার, পত্রিকা, টেলিভিশন, রেডিও বোঝানো হয়। তিনি আসলে একটা রেডিওতে কাজ করেন, এবং সেটা আমরা আর বিস্তারিত নাই বা বললাম, সেখানে কণ্ঠের কারুকাজ জড়িত। ওকে, তারপর? তো আমার খুব ভালো লাগছিল সময়টা। তো গিয়ে আমরা বসলাম টিএসসিতে। টিএসসিতে ওই যে সিঁড়িটা আছে না, আমি সিঁড়িটাতে গিয়ে বসলাম। তো আমাকে তখন মাগরিবের আজান দিচ্ছে, ও আমাকে হঠাৎ করে বললো কি, তুমি একটু বসবা, আমি নামাজটা পড়ে আসি। যখন এই কথাটা বললো না, আমার মনে হলো কি, মানে এই কথা দিয়ে মানে ও আমাকে ইমপ্রেস করে ফেললো। আমার একটা ধারণা ছিল কি, যে আমেরিকা থেকে এসছে এত বছর, মানে ও তো অন্যরকম হবে, একটু উল্টাপাল্টা টাইপের হলেও মানে আমি অবাক হতাম না। তো যখন বললো না একটু তুমি একটু বসবা, খুব মানে নরম সুরে বললো, তুমি একটু বসবা, তোমাকে বসতে কষ্ট হবে, আমি একটু নামাজটা পড়ে আসি দৌড় দিয়ে। তো নামাজ পড়তে চলে গেল। তো সেই মোমেন্টে আমি বসে বসে ভাবছিলাম যে যে ছেলে এতদিন এত বছর আমেরিকায় ছিল, তার মধ্যে এই অ্যাটিচিউডটা, এই ধর্ম ভীরুতা, মানে ও তো পরে গিয়ে কাজে নামাজটাও পড়তে পারতো। পড়লো না, যেহেতু মানে নামাজটা আদায় করলো, আদায় করে আসলো, তখন মানে আমি অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছে। So I got a good guy. যে সে ভালো মানুষ। আর রিক্সায় বসে তো যে কথাগুলো বলছিল সেগুলো সব পজিটিভ। আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি আমেরিকাতে থাকি, জীবনে আমি কখনো কোনো বারে যাইনি, কোনো নাইট ক্লাবে যাইনি। আমি যেখানে থাকি সেখান থেকে মানে লাস ভেগাস খুব কাছে, বাট আমি লাস ভেগাসের জীবনেও যাইনি। এই টাইপের কথাগুলো বলছিল, যে আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির একটা ছেলে। আমার বাবা ওর বাবা আসলে একটা সরকারি জব করতেন, আমার শ্বশুর সরকারি জব করতেন। তো আমরা খুব ধার্মিক, মানে ধর্মভীরু ফ্যামিলির এক ছেলে আমরা। এই অনেক বছর আমেরিকায় থেকেছি, পড়াশোনা ছাড়া আমি কিছুই করিনি জীবনে। আমার অ্যাচিভমেন্ট একটাই, আমি পড়াশোনা করেছি। তো আমাকে আরেকটা রিক্সা নিলাম, একদম বাসা পর্যন্ত আমাকে, আমার বাসায় গেটে নামিয়ে দিয়ে তারপর বাসায় ব্যাক করলো। তো বাসায় ব্যাক করলো। তো সেই রাতটা, সেই সন্ধ্যাটা, সেই মোমেন্টটা চলে গেল, তখন আমার একটু খারাপ লাগতে শুরু করলো। আমার মনে হয় আরেকটু ওর সঙ্গটা পেলে ভালো লাগতো, আর কিছুটা সময় থাকতে পারতাম সাথে। একদিক দিয়ে খুব ভালো লাগছে, আরেকদিক দিয়ে একটু মন খারাপ লাগছে। তো যাওয়ার পরে চেঞ্জ করলাম, করার পরেই ও আবার ফোন দিল, কি করছো? এটাই করছি। আমার কথা ভাবছো না? আপনার কথা? হ্যাঁ ভাবছি। তো বলছে ভাবতে বাধ্য তুমি, তুমি ভাবতে বাধ্য। আমার চোখগুলো তুমি দেখেছো? সবাই না আমার চোখের অনেক প্রশংসা করে, আমার চোখ অনেক সুন্দর। তুমি তো কিছু বললা না, আমার চোখ অনেক সুন্দর না? জানো, মেয়েরা আমাকে পছন্দই করে শুধু চোখ দুটোর জন্য। তা আমি কিছু বললাম, মানে আমার আমি আর ও হচ্ছে কি বিপরীত ক্যারেক্টার। আমি খুব শাই ফিল করি, সহজে কথা বলি না। এখন যেভাবে আমি বলছি, আমি গত 5 বছর আগে এভাবে এরকম ছিলাম না। ও দেখা গেল কি বিপরীত ক্যারেক্টার। তো যারাই আমার মনে হয় কি চুপচাপ কথা কম বলে, তারা মানে অপরপক্ষে শুনতে পছন্দ করে। তো ও যে কথাগুলো বলতো না, আমার খুব ভালো লাগতেছিল তখন শুনতে। আর ও একটানা কথা বলতে পারে, একটানা। এমনও রেকর্ড আছে, ওর সাথে আমি টানা 13 ঘন্টা কথা বলেছি, 13 ঘন্টা। এবং এর মধ্যে আমি বেশিরভাগ সময় চুপ, ও কথা বলেছে। তো যাই হোক, কথা বলছে এরকম শুনছি সব গল্প। ইউনিভার্সিটির অমুক প্রফেসর, অমুক ইউনিভার্সিটির আমেরিকান, অমুক ইউনিভার্সিটির অমুক টিচার আমাকে একটা রেকমেন্ডেশন লেটার দিয়েছিল, ওই লেটারটা আমি তাকে নিয়ে আসবো তোমাকে দেখাতে। এই করতে পারতাম আমি একটা ফার্মাসিউটিক্যালে আছি। তারপর আমি ওর বায়োডাটাটা খুলে বাসায় দেখলাম। বায়োডাটা আসলে ইমপ্রেসিভ, মানে যে কেউ দেখলে ইমপ্রেস হবে বায়োডাটাটা দেখে। তবে একটা কথা আমাকে বলেছিল যে আমার কিন্তু পয়সা নেই। তখন আমি বলেছিলাম যে আমি কিন্তু কোনো ছেলেকে পয়সা দেখে বিয়ে করবো না, আমি জাস্ট তার কোয়ালিফিকেশনটা দেখবো, আর তার মনটা দেখবো, যে তার মনটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন।
এই কথাটা আমি তাকে বলেছিলাম। আর আমি বলেছিলাম যে দেখেন আমার বাবা মা খুব মানে সহজ সরল টাইপের, তো আমার উপরই ডিসিশন হবে আমি তাকে বিয়ে করবো। তখন বললো কি তাহলে তো এটা মানে খুব ভালো হয়, তোমার বাবা আমার ডিসিশন যখন তোমার উপর চাপাই দিবে না তখন খুব ভালো হয় তোমার ডিসিশনে, তাহলে তো তোমাকে ইমপ্রেস করলে তোমার সাথে আমার বিয়েটা হয়ে যাবে। তো এরকম গেল। তারপরের দিনও এরকম মানে দেখা যাচ্ছে 1 মাসের ভিতরে আমার মার্চ মাসের 28-29 তারিখ ওর সাথে দেখা হয়েছে। এই এপ্রিল মাসটা পুরোটাই দেখা গেছে সপ্তাহে 1 দিন বা 2 দিনও আমার অফিসে আসতো, দেখা হতো কথা হতো এরকম। তো মাঝখানে ওই যে আমার আন্টি যে বিয়েটা মানে বায়োডাটাটা দিয়েছেন, তো দেখা গেল কি ওনার কথা শুনলে ও একটু মানে খেপে যায় আন্টির কথা শুনলে? আন্টির কথা শুনলে। তো আমাকে একদিন বললো কি যে শোনো, তোমাকে যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে এমনিতেই হবে, তোমার আন্টি যদি এর মাঝখানে আসে তাহলে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হবে না, উনি কিন্তু গন্ডগোল লাগাই দিবে বিয়েতে। আমি বলছি কেন, ওনার দ্বারাই তো তোমার সাথে আমার পরিচয়। রাইট। তখন তুমি সম্পর্কটা মোটামুটি ইজি হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে। মানে দেখতাম কি শুধু আন্টির কথা এড়াই চলতো। আমি বললাম যে তুমি তো আরো ওকে আন্টিটাকে বেশি আনতে চাইবা আমাদের যদি কিছু হয়, বিকজ যে তোমাদের গ্রামের বাড়ি ওদের গ্রামের বাড়ি একদম পাশাপাশি, তোমাদেরকে চেনে খুব ভালো করে। আর তোমার বোনের শ্বশুর বাড়ির সাথে ওনাদের খুব ভালো লিঙ্ক আছে আর কি। তো বলছে না ওরা আসলে মানুষ ভালো না, দেখবা যে বিয়েতে একটা প্রবলেম করবে, তোমার সাথে আমার বিয়েটা হতে দিবে না, ওরা খুব জেলাস। আসলে কি সেই মোমেন্টে ও আমাকে যা বলতো আমি তাই শুনতাম, আমার কাছে তাই বিশ্বাসযোগ্য মনে হতো, আমার কাছে মনেই হতো না যে ও রং কিছু বলতে পারে। মানে এমন সে তার ওর মানে আমার সামনে ওর ইমেজটা তৈরি করেছিল। ও যেটা বলতো আমি মনে করতাম কি সেটাই। আর সবচেয়ে মনে হতো কি যে ছেলে 5 ওয়াক্ত নামাজ একবেলা কাজে করে না সে কখনো মিথ্যা বলতে পারে না, কাউকে ধোঁকা দিতে পারে না, কারোর সাথে বেইমানি করতে পারবে না, এই বিলিফটা আমার ছিল। একবার হলো কি আমার আন্টি আমাকে মানে ফোন করে বললো কি যে তুমি কি ওর সাথে দেখা করেছো? তা আমি বললাম সত্যি কথা বললাম যে জি আন্টি দেখা করেছি, ও আমার অফিসে এসেছিল। তো তোমার কেমন লেগেছে? খুব একটা খারাপ লাগে নাই, আমার খুব ভালোও লাগে নাই, মানে আমি হাসলাম। তো তখন আমার আন্টি বললো কি যে আচ্ছা শোনো একটা কথা বললে, এটা তো বিয়ের ব্যাপার, তাহলে তো এটা তো মুরব্বি টুরব্বি নিয়ে মানে গার্জিয়ান নিয়ে করলে ভালো হয়, তাহলে চলো আমি ওকে বলি ফোন করি, তোমার সাথে আমি থাকবো, তোমরা দুজন কথা বলবা এবং ওকে জিজ্ঞেস করবো ওর বাবা মার ইচ্ছে কি, বা ওর বাবা মা যদি তোমাকে দেখতে চাই ওখানে আমি ডাকাবো, ওর বাবা ওকে বলবো বাবা মাকে নিয়ে আসতে। তো আন্টি ওরে ফোন করে বললো যে তোমার কাউকে নিয়ে আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি, তো একবারেই মুখোমুখি কথা হয়ে যাক, যা জানা যা বোঝার তোমাদের বুঝে নাও। তো ও করলো কি একটা মলে আসলো ওর বোনকে নিয়ে, আর আমি গেলাম আমার আন্টিকে নিয়ে। আসার পরে আমার আন্টিটা আবার খুব স্মার্ট, খুব ক্লেভার। তো সে ডিরেক্টলি তাকে বললো কি আচ্ছা তুমি যে আমেরিকা এত বছর ছিলা, পড়াশোনা করেছো বলতেছো, তো এগুলো ডকুমেন্টস কোথায়? বিয়েটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর তুমি এত বছর ওখানে কি করেছো আসলে তো আমরা জানি না। আমরা চাইলেই খোঁজ খবর নিতে পারি, বাট ওইটা হচ্ছে এটা ভালো না যে তুমি নিজে থেকে আমাদের সবকিছু দিচ্ছ বা দেখিয়ে দিচ্ছ। বলতেছে না আন্টি এটা কি বললেন আপনি, আমি কেন দিব না, এই না সেই না, খুব মানে ইয়ে করতেছে। তো তখন বলতেছে কি যে আন্টি একটা জিনিস আমি সব দিব, আমার কথা আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনারা গেইনার হবেন, আর যদি অবিশ্বাস করেন আপনারা লুজার হবেন। তো আমার আন্টি বললো কি যে লুজার হবো মানে, বলে কি আমি যদি প্রুফ দেখাই আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা আমি কি করেছি, প্রুফ দেখালে কিন্তু আমি আপনার মানে ভাগ্নিকে আর বিয়ে করবো না। আর যদি প্রুফ না দেখে আমার কথা বিশ্বাস করে আমাকে পছন্দ করে আপনার ভাগ্নি আমাকে বিয়ে করে, ও যদি আমাকে বিয়ে করে তাহলে ও গেইনার হবে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর স্টোরি আই থিঙ্ক। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তার আগে তো আপনি মোটামুটি অ্যাফিলিয়েটেড হয়ে গিয়েছেন মনের দিক থেকে। হ্যাঁ, মনের দিক থেকে অনেক ব্যাপার মানে অনেকটা ইয়ে হয়ে গিয়েছে আসলে। তো তারপরে এই কথাটা যখন বললো, তো বলার পরে তো আমার আন্টি বললেন কি আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমার আব্বা আম্মাকে তো আনলা না? তো ও বললো কি যে এখান থেকে আমাদের বাসা তো বেশি দূরে না, আমার আব্বা আম্মা আমার বোনের বাসাতে আছে, চলেন আন্টি আমি দেখা করে আসি, মানে খুব উৎসাহ নিয়ে। তা আন্টি বললো কি চলো যাই দেখা করে আসি, মানে আমার হাত ধরে একটু মানে ইশারা করলেন চলো যাই দেখে আসি। তা আমি একদম এটার বিরুদ্ধে ছিলাম যে আমি যাবো কেন, আমি তো মেয়ে, ওর বাবা মা আসবে আমার বাসায় যেটা নর্মালি হয়, হ্যাঁ আমি যাবো কেন। তো আমার আন্টি বললো কি চলো কিছু হবে না চলো। তা আমাকে এটা বললো, একটা ট্যাক্সি নিল, নিয়ে আমরা ওর বোনের বাসায় গেলাম। ওখানে ওর বাবাও ছিল, মা ছিল, ওর বোন ছিল, ওর বোনের হাজবেন্ডটাও ছিল। তো বসলাম, বসার পরে খুব টুকটাক কথা হলো, মানে আমাকে তেমন কিছু ওর বাবা মা জিজ্ঞেস করে নাই।
ওর বাবা মাকে ডাক দিল, বললো এই যে এরকম। তারপরে দেখা গেল আন্টির সাথেই ওরা কথা বলছে, কনভারসেশন চলতেছে, ওর দেশের অমুককে চেনেন কিনা, অমুক বাড়ির অমুক এটা করতেছে, দেখা গেছে পরিচিত বের হয়ে গিয়েছে। তো কথা বলে আমরা ব্যাক করলাম, বাসায় ব্যাক করলাম। তা আন্টি আমাকে পরে ফোন দিয়ে বললো যে কি মনে হলো তোমার? আমি বললাম যে কি মনে হলো সেটা না, মানে তখন আমার মনে হচ্ছে কি আসলেও মনে হয় আন্টি থাকলে আমার বিয়েতে একটা গ্যাঞ্জাম লাগবে। উনি এত কিছু দেখতে চাচ্ছেন কেন, এত ডকুমেন্ট, আন্টিকে আপনার অপোনেন্ট বা শত্রুর মতো কিছু একটা মনে হয়। হ্যাঁ মানে অত বেশি না, তারপর মনে হচ্ছে উনি একটু পেঁচাচ্ছেন আসলে বেশি। তো ও তো প্রায় রোজই ফোন দিত, রোজ রাত্রে অনেক ঘন্টার পর ঘন্টা কথা হতো, ঘন্টার পর ঘন্টা হিস্ট্রি বলতো। আর ওর হিস্ট্রিটা হচ্ছে কি, ও আমেরিকা যাওয়ার আগে অনেকদিন মানে মিডিয়াতে কাজ করেছে, পত্রিকায়, একটা পত্রিকা অনেকদিন ফ্রিল্যান্স কাজ করেছে। তো ওগুলার একটা রাজনৈতিক যে ওর ব্যাকআপ ছিল, একটা স্ট্রং ব্যাকআপ, ওগুলা বলতো। একটা মানে আমাদের বাংলাদেশের যে দুইটা প্রধান রাজনৈতিক দল আছে, এই একটা রাজনৈতিক দলের সাথে ও একদম ডিরেক্টলি ইনভলভ ছিল খুব ভালোভাবে। এবং ওই রাজনৈতিক দলের উঁচু সারির কয়েকটা নেতা একদম ও ডান হাত ছিল, এটা মানে আমেরিকা যাওয়ার আগে। আসলে ও যে আমেরিকায় যেতে পেরেছে, আমেরিকায় গিয়ে থাকতে পেরেছে, এটার একমাত্র মানে কারণ হচ্ছে ওই নেতারা ওকে অনেকভাবে হেল্প করেছে, আসলে ভিসার ব্যাপারে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। তো ওই গল্পগুলো সে পড়তো, যে তুমি তো জানো না আমার হোল্ড কত, আমার ব্যাকআপ কতটা গভীর, আমি এই করেছি, আমি রাষ্ট্রীয় প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, আমি লাইভ কমেন্টারি দিতাম, আমি এত বছর সাংবাদিকতা করেছি, এটা করেছি। আমার মনে হতো কি, আর এই আমি মানে উইথ মাই মানে ডিপ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি, এই যে মানে জার্নালিজম বা জার্নালিস্ট এই প্রফেশনটার প্রতি কিন্তু সবারই একটা ইয়ে থাকে, মানে কি বলবো, একটা রেসপেক্ট যেটাকে বলে, যে সবাই অনেক কিছু করতে পারে, বাট এই প্রফেশনের মানুষগুলা একটু মানে ডিসঅনেস্ট, টোটালি ডিসঅনেস্ট কখনোই হবে না, বা রং ইনফরমেশন কখনোই দিবে না, এরকম একটা বিলিভ ছিল। তবে এখন তো শুনি অনেক ইয়েলো জার্নালিজম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর প্রতিটা ও একটা ব্যাপার আমি মানে লক্ষ্য করেছি, ও কোনো একটা বিষয় যদি অল্প জ্ঞানও থাকে, এটা কেউ ধরতে পারবে না, খুব সুন্দর করে নিজেকে হ্যাঁ উপস্থাপন করতে পারে এবং ইমপ্রেস করতে পারে যে আমি এই ব্যাপারটা অনেক জানি। তো এর মধ্যে ওর ভাই এবং ভাবিকে নিয়ে একদিন আসে মলে, আমাকে বলে তুমি অফিস শেষ করে চলে আসো। তা আমি গেলাম, তো ওর ভাই আমাকে ডিরেক্টলি বলছে কি, শোনো তোমরা বিয়ে করবা, চলো আজকে তোমাদের বিয়ে করে দিই। আমি এইভাবে বিয়ে করবো কেন, আমি কি ওর সাথে কি আমার একের অনেক বছরের, বা আমার বাবা মা রাজি না, ওর বাবা মাও রাজি না, এরকম একটা সিচুয়েশনে আমরা এখন কোনো উপায় নেই, আমি বিয়ে করবো। ভাইটা বলছে কি, ও তো চলে যাবে, চলে গেলে কিন্তু সহজে আর আসা যায় না, তুমি কিন্তু অনেক বড় একটা জিনিস লুজ করবা। তো তুমি এক কাজ করো, যদি বিয়ে না করতে পারো তাহলে আজকে আংটি তোমরা চেঞ্জ করো। তো আমি বললাম আংটি যে মানে রিং যে চেঞ্জ করবো, এটা তো কোনো ইয়ে নাই, আমি তো যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারি, ও যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে। তো বলছে তাহলে কি তুমি কিসই করবে না? মানে ওর ভাই কিন্তু এর মধ্যে অনেকবার আমাকে ফোন দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো, মানে ওর কথাগুলো ওর ভাই বলতো, বলে কিনা আমি তো ওকে চিনি, আমার ভাই তো, আমি বুঝি ওকে, তো ও যদি এবার মানে তোমাকে বিয়ে করতে না পারে তাহলে মনে হয় না আর ব্যাক করবে, খুব কষ্ট করবে। মানে আমাকে যে ইমোশনালি ইয়ে করছে পুরো ফ্যামিলি মিলে, এটা আমি তখন আমার মনে হতো কি আসলে মনে ও আমাকে খুব পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, তো বিয়ে করলে আমাকে করবে। বললাম না, আমার বাস্তব বুদ্ধিটা খুব কম ছিল। মানে অনেকে মনে করবে যে এরকম একটা মেয়ে এত এডুকেটেড, এত প্রফেশনাল জব করেছে, খুব স্মার্ট মনে হয়, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আমি আসলে খুব কম ইয়ে ছিলাম, ইম্যাচুরি মনে হচ্ছিলাম। আপনার যে ব্যাপারগুলো ঘটছে, আপনি কি আপনার ফ্যামিলিতে জানিয়েছিলেন যে এরকম একটা ব্যাপার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার বাবা মা তো জানে, আমার বোন জানতো, আমার বড় বোন জানতো যে একটা ছেলের সাথে। তারা কি বলতো, সাপোর্ট করতো? তাদের শুধু একটা কথা ছিল, যেমন আমার বড় বোনটা, আমার বাবা মা তো ওরকম এই বিষয়টাই ছিল না, আমার বড় বোন, আমার বড় যে ভাইটা ছিল, সে বলতো কি যে ঠিক আছে সবকিছু শুনলাম, সবকিছু ওকে, কিন্তু ওই যে আন্টির কথাটাই বলতো, ছেলেটাকে বলো তার ডকুমেন্টস গুলো, প্রুফ গুলো দিতে। আমার বোনটাও ভালো বলেছে, লজিক্যাল একটা কথা, যে ও যেখানে জব করে ওর ফোন নাম্বারটা একটু দিতে বলে আমি একটু কথা বলবো। তা আমি ওরে ফোন করে যখন বললাম আমার বোন অফিসের নাম্বারটা চাচ্ছে একটু ফোন করবে, তখন সে খুব রাগ হলো, বিশ্রী ভাষায় বললো কি, তুমি কি আমাকে ফ্রড মনে করো, তোমার ফ্যামিলি কি আমাকে ফ্রড মনে করে, যে তোমরা আমার ফোন নাম্বার চেয়ে এখন ওইখানে ফোন দিবা? এটা কি বাংলাদেশ যে যেখানে সেখানে ফোন দিয়ে একজনের সম্বন্ধে জানা যায়? যদি বাংলাদেশ থেকে তোমরা ফোন দাও, ওরা তো না জানি মনে করবে কি আমি কি করেছি, এমনিতেই আমি বাংলাদেশ থেকে গিয়েছি, মুসলমান আমি, এমনিতেই আমরা খুব ইয়েতে থাকি ওইখানে, তো ওরা তো না জানি কি মনে করবে যে আমি না জানি দেশে কি
করে এসেছে আতঙ্কগ্রাম, তুমি কি ভাবতেছো আমাদের এই, মানে দেখলাম খুব দাপটের সাথে আমার সাথে বিহেভ করলো। আর আমার বলতেছে আসলে তুমি বেকুব একটা বোকা, নাহলে তুমি এসব করতে পারো, আর তোমার বোনই বা কিভাবে এগুলো বলে, আর তুমি যদি চাও আমাকে বিয়ে করতে ডিরেক্টলি আমাকে বলো যে আমাকে বিয়ে করবো, আর যদি না চাও তাহলে এটাও বলো। আমি মানে নিজেকে এতটা ছোট করবো না যে পুরুষ দেখে একটা মেয়েকে আমি বিয়ে করবো। ওকে। তো তখন আমি আমার ফ্যামিলি, আমার বোন, আমার বাবা আমাকে বললাম যে না, তোমরা যেটা মনে করতেছো এটা না। তখন আমার বোন বলে কি তাহলে দিতে অসুবিধা কি ওর? তো আমাকে একদিন রাত্রেবেলা আমাকে ফোন করে বললো কি তুমি কালকে সকালে কাজী অফিস আসতে পারবা? কেন? মনে হচ্ছে তোমার আমার বিয়েটা কেউ চায় না, আমার ফ্যামিলি থেকেও মানে করবে, তোমার ফ্যামিলি থেকেও মনে বাধা দিবে, দেখা যাবে আমি বিয়ে না করে চলে যাবো, পরে কিন্তু আমাকে পাওয়াটাও না, চল আমরা বিয়ে করে ফেলি। তার মানে আপনি ফ্যামিলির যে স্ট্যান্ডটা ছিল, মানে দুই জায়গা থেকে দুই ফ্যামিলির যে স্ট্যান্ডটা ছিল, সেই স্ট্যান্ডে আপনি ছিলেন না, এটা কনফিডেন্টলি বলা যায়, কারণ আপনি অলরেডি তাকে ফল ইন লাভ। এটা তো আপনি অস্বীকার করার কোনো উপায় নেই। না, অস্বীকার করার উপায় নেই, কারণ তখন দেখা যেত একদিনও ফোন না দিলে আমার খারাপ লাগতে থাকতো। কতদিনের সম্পর্ক ছিল? এটা 1 মাস। মাত্র 1 মাসই এত বেশি? সারাটা জীবন আপনি কোনো ছেলেকে কাছে আসতে দিলেন না, অথচ উইদিন 1 মান্থ ইউ জাস্ট ফল ইন লাভ। এবং আমার মনে হয় যে ভয়াবহ রকমের একটা রিস্ক আপনি নিয়ে ফেলেছেন। হোয়াটএভার, যাই হোক, আমি জানি না স্টোরি সামনের দিকে কোন দিকে যাবে। তারপর কি হলো? তো বললাম না, একদিন ফোন না দিলে আমার অস্থির লাগা শুরু করতো। আমি ফোন দিতাম তখন যে কেন ফোন দাও নাই কেন। ও প্রায় বলতো কি যে আমি তো বাংলাদেশের ছেলে, ঢাকার ছেলে, আমার ঢাকার বাড়ির অ্যাড্রেস তো তোমরা জানোই, যাও বাবা মার সাথে কথা বলো, তোমরা ওইখানে কি খোঁজ খবর নিবা। আমার বন্ধুরা ভাই বললো কি ঠিক আছে তাহলে ওর ফ্যামিলিকে আসতে বলো আমাদের বাসায়। সবাই আসলো আমাদের বাসায়। আসার পরে আমি খুব এক্সাইটেড ছিলাম সেই মোমেন্টে। তো ওর মা আমাকে জিজ্ঞেস করলো কি কোরআন শরীফ পড়তে পারো প্রথম দেখাতে? তা আমি বললাম কি হ্যাঁ পড়তে পারি। পড়ো নাকি শুধু অফিসই করো, এরকম একটা ভঙ্গি ছিল কথা। তা আমি কোনো উত্তর দিইনি। ও প্রথম দেখাতে আমাকে বললো কি পা ধরে সালাম করতে, তো ওর বাবা আর মার পা ধরে সালাম করছে। তা আমার মানে হবু শাশুড়িতে উনি আমাকে ইশারা দিচ্ছেন যে আমার যে মানে ভাসুর, হবু ভাসুর, ওর বড় ভাই, বড় ভাইয়ের বউকেও সালাম করতে পারে ধরতে। তাই আমি ব্যাপারটা জাস্ট মানে দেখেও না দেখার ভান করে আমি শুধু আমার হবু শাশুড়িকে সালাম করে আমি চলে আসলাম, মানে বসে রইলাম সোফার মধ্যে। তা আমাকে এই প্রশ্নটা করলো, তার নানান আলোচনা হচ্ছে, এই করছে সেই করছে। তো ও চুপ করে বসেছিল, তেমন একটা কথা বলেনি। তো আমি একটু যোগ করি এই ফাঁকে, সেটা হচ্ছে বাংলাদেশের আমরা যারা তৃতীয় বিশ্বের দেশে বসবাস করি, বিশেষ করে আমাদের অনেকেরই এই ধরনের এক ধরনের মানসিকতা থাকে। সেটা হচ্ছে ছেলে কি করে, ছেলে কোথায় কি করে সেটা জানার কোনো দরকার নেই। ছেলে কি করে, ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, ছেলে কি করে, ছেলে ইউকেতে থাকে, ছেলে কি করে, ছেলে আমেরিকাতে থাকে, আর কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। ছেলে যে আমেরিকাতে থাকে এটাই তার যোগ্যতার জন্য যথেষ্ট। যাই হোক, এরকম অহরহ ঘটনা নিশ্চয়ই পাওয়া যাবে। আজকে লুনার মাধ্যমে যে ঘটনাটা বের হয়ে আসছে, এরকম অহরহ ঘটনা নিশ্চয়ই পাওয়া যাবে খুঁজলে না খুঁজলে। তো যাই হোক, আমি তখনো বুঝি নাই, আমি তো মোটামুটি ওর প্রায় বলতে গেলে পাগলই আসলে, ওকেই বিয়ে করবো, আর যদি চলে যায় বাইরে চলে যায় তাহলে ওর জন্য ওয়েট করবো, এরকম একটা প্ল্যান আপনার মনে? প্ল্যান ছিল। আমার সাথে যখন কথা বলতো না ও, তখন দেখতাম যে বিভিন্ন মেয়েদের প্রসঙ্গে কথা বলতো, বা বলতো যে তোমার বন্ধু বান্ধবীরা নেই কি করে ওরা। আমি লক্ষ্য করেছি কি ওর মানে স্ট্যাবলিশ মেয়ে যেটাকে বলে যে খুব ভালো জব করছে, খুব পড়াশোনা, এরকম মেয়েদের প্রতি একটা ওর ছিল, অ্যাট্রাকশন ছিল। যেমন আমি জিজ্ঞেস করি তোমার অমুক বান্ধবীটা কোথায় আছে, ও তুমি না বলছি না যে ওখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানকার, এই তো ও কি একদিন কথা বলাই দিও না আমাকে, তোমার বান্ধবীটার সাথে কথা বলবো। আমি কেন তুমি কথা বলবো না? তাকে আল্লাহ, মানুষের সাথে পরিচিত থাকা তো ভালো, আমি তো বাইরে থাকি, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, অনেকদিন ধরে ডিটাচ হয়ে গেছি। তো যারা একটু প্রতিষ্ঠিত সমাজে ভালো ভালো পজিশন আছে তাদের সাথে একটু খাতিরটা রাখতে হয়, বুঝছো, কখন কাকে কোন সময় প্রয়োজন করে দেয় তুমি তো এগুলো বোঝো না। আর কথা আমার একটু বোকাই বলতো, তুমি তো আসলে এগুলো বোঝো না। আমি মনে করতাম ও যা বলতো, আমি বললাম না যা বলতো আমি সেটা অন্ধ চোখে বিশ্বাস করতাম। ইভেন ও এমন একটা সিচুয়েশন করলো যখন ও বুঝতে পারলো যে আমার বোন এবং আমার দুলাভাই যদি এই বিয়েতে বাধা দেয় তাহলে বিয়েটা হবে না, ও করলো কি আমাকে এমন ভাবে মেন্টালি করতে লাগলো যে তোমার বোন এবং তোমার দুলাভাই তোমার শত্রু, আমি তোমার দুলাভাইয়ের চেয়ে বেশি কোয়ালিফাইড, তো এই জন্য তোমার দুলাভাই করছে কি মানে আমাকে বাদ দিতে চাচ্ছে, যাতে আমি তো ওনার চেয়ে বেশি কোয়ালিফাইড, এই জন্য উনি হিংসা করছে, জেলাস, উনি কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হতে দিবে না। তো তুমি কিন্তু ওনার কথা শুনবা না, শুনলে কিন্তু তুমি মানে সব শেষ, তুমি কিছুই পাবা না লাইফে।
দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বারের প্রতি সে আমার বিষিয়ে তুলছে আমার মনটাকে। জি। তোমার বোনও জেলাস, তুমি তো চেনো না তোমার বোনকে, বোনরাও কিন্তু জেলাস করে, কার হাজবেন্ড ভালো কার হাজবেন্ড একটু খারাপ, তোমার বোনও কিন্তু চাচ্ছে তোমাকে মানে একটু লোয়ার কোয়ালিফাইড ছেলের কাছে বিয়ে দিতে। তুমি এত মানে আমেরিকায় যাবা, এত ভালো ছেলে বিয়ে করবা, ইঞ্জিনিয়ার ছেলে, এটা চাচ্ছেই না কোনোভাবে তারা, এরকম বোঝাতো। তবে আমি একটা জিনিস তাকে বললাম যে আমি যদি বিয়ে করি আমার বাবা মার সম্মতিতে করবো, তোমার বাবা মা আসবে, কিন্তু আমি কোনো দিন কাজী অফিসে গিয়ে বা কোনো কারো অমতে আমি বিয়ে করবো না। তো এর মধ্যে একটা কথা বলি, মানে আমার জীবনের অনেক কিছুই হয়তো বা আমি পাই নাই বা আমি বঞ্চিত হয়েছি, বাট আল্লাহ আমাকে একটা জিনিস আমাকে উপহার দিয়েছেন আমার জীবনে, আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আমার জীবনে যতগুলো ফ্রেন্ডই আসছে খুব ভালো, তার মধ্যে একজনের কথা যদি আমি এখন মেনশন না করি তাহলে অন্যায় করা হবে, আর আমি তাকে বাদ দিয়ে আসলে জীবনের আমার কোনো গল্পই সম্পূর্ণ হবে না। আমার স্কুলের এক ফ্রেন্ড, আমার বান্ধবী, আমি যে আজকে প্রোগ্রামে এসেছি, আমি কি পড়বো, আমি কিভাবে যাব, রিক্সায় যাব আসবো নাকি সিএনজিতে, সেটাও সে ডিসাইড করে দিয়েছে, সে আমাকে বলেছে। ওকে, হাই, হ্যালো, লিসনারদের পক্ষ থেকে, কথা বন্ধু কিবরিয়ার পক্ষ থেকে আপনার ফ্রেন্ডের জন্য। যখন মানে আমার হাজবেন্ডের সাথে আমার এরকম কথাবার্তা হচ্ছে, হবু হাজবেন্ডের সাথে, ও তখন দেশের বাইরে ছিল, ওরও তখন বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছে, ওরা হানিমুনে গিয়েছিল আসলে ওর হাজবেন্ডের সাথে। তো দেশে আসার পরে আমি ওকে বললাম যে দোস্ত, এরকম দোস্ত রাখতাম আর কি, মেয়ে হলো দোস্ত রাখ, যে আমি তো এরকম একটা করে ফেলেছি, আমি অনেক মেন্টালি ওর প্রতি উইক হয়ে গেছি, ইনভলভ হয়ে গেছি, এখন তো এছাড়া উপায় নেই, তোর দায়িত্ব হচ্ছে আমার বাবাকে কনভিন্স করবি, আমার বোনকে কনভিন্স করবি তুই। তো ও বললো কি যে তাহলে আমি কথা বলি না, একটু দেখি না কেমন। তো কথা বললো, তো আমার বান্ধবীটার সাথে কথা বলে না, ও আমার বান্ধবীকেও মোটামুটি ইয়ে করে ফেললো। তো আমার বান্ধবী বললো কি ছেলে ভালো, কথাবার্তা সব দিক দিয়ে ভালো আছে, বাট ও যে একটাই প্রবলেম যে আসলে আমেরিকা অ্যাকচুয়ালি ও কি করেছে এটাই তো অজানা আমাদের। তখন আমি বললাম, মানে তখন আমার মনে হলো কি যে এইসব ঝামেলা যাতে আর কথাটাই না ওঠে, কথাটা উঠলেই তো প্রবলেম, কথাটা যাতে না ওঠে। আমি বললাম যে এখন তোর দায়িত্ব, তুই কি করবি, আর সবচেয়ে বড় কথা আমার বাবা মা ওকে মানে মনে করে যে আমার 2টা মেয়ে না, আমার 3টা মেয়ে, আমরা 2 বোন না, ওকে মানে একটা মেয়ের মতোই মনে করে। তো ও বললে যে আমার বাবা মা বা আমার বোন কনভিন্স হয়ে যাবে, এটা কনফার্ম ছিলাম আমি। আর ও তো বলতেছে, ছেলে তো বলতেছে যে আমার কোনো প্রবলেমই না। তো আমার বান্ধবীটা আমার বাবা মাকে কনভিন্স করে যে যেহেতু ওর আসলে এতদিন কাউকে বলে নাই যে কাউকে পছন্দ, বা সে এখন যেহেতু বলছে এটা ধাক্কা খাবে, ঠিক আছে দিয়ে দেন, বিয়েটা হয়ে যাক, ওরা যখন পছন্দ করতেছে হয়ে যাক। তো আমাদের এপ্রিল মাসের 29 তারিখে বিয়ে হলো। 29 তারিখে বিয়ে হয়ে গেল। কত সাল? 2005। ওকে। ওই 29 এপ্রিলে প্রলয়ঙ্কারী একটা ঝড় হয়েছিল উপকূলীয় অঞ্চলে আমাদের, তো ওই ঝড়টা আমার লাইফে শুরু হলো ওই রাত্রি। তো ও প্রথমে বললো কি যে ঠিক আছে বিয়েটা হবে খুব মানে অর্ডিনারি, মানে ঘরোয়া ভাবে বিয়েটা হবে, মানে যার যেমন কিছুই না, আমি এই বিয়ে করে তোমাকে রেখে মানে আগ যেটাকে বলে আগ যেটা বলে সেটা হবে, তারপর আমি ব্যাক করে বড় করে অনুষ্ঠান করবো, আমরা মিলে একটা বিশেষ ইয়ে করবো, প্রোগ্রাম করবো। আসলে তেমন একটা সময় ছিল না যে ওরকম প্রিপারেশন। তো 29 তারিখে বিয়েটা হলো, বিয়েটা আসলো। ও তার আগে যেটা প্রবলেম করলো, 19 তারিখ সকালবেলা সে যে প্রবলেমটা করলো, দেনমোহরের যে ব্যাপারটা থাকে, তো ওরা বললো কি যে একটা ব্যাপার ক্লিয়ার করে নি, ওর ভাই ফোন করছে, করে বললো একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা দেনমোহরে 1 লাখ টাকার বেশি করবো না, কারণ আমার বিয়েতে আমার বাবা 1 লাখ টাকা করেছে, তো আমার ভাই যেহেতু, আমার বাবা বলছে যে 1 লাখ টাকার বেশি করবে না। তো তখন কিন্তু 1 লাখ টাকা হতো না, আসলে 1 লাখ টাকা অনেক আগেই হতো। তা আমার বোনেরই 5 লাখ টাকায় হয়েছিল, তার 2 বছর আগে যে বিয়ে হয়েছে। তা আমার মাকে আমি বললাম এটা, আমার বাবাকে, বাবা বললো যে ওরা যখন বলছে যে ওর বড় ছেলের 1 লাখ হয়েছে দেখে ছোট ছেলে, তা আমিও তো সেটা বলতে পারি, আমার বড় মেয়ের এত টাকায় হয়েছে, আমার ছোট মেয়েটাকে আমি এভাবে দিব। আর ওর সমস্যাটা কি, ওর তো সমস্যা নাই এটা নিয়ে, ও আমেরিকায় থাকে, ওর তো সামর্থ্য আছেই, আর এইরকম আমি ভাববো কেন যেটা হবে না বা ব্রেকআপ হয়ে যেতে পারে। তো ও করলো কি এই ব্যাপারটারে একটা মেজর ইস্যু করে, বিয়ের দিন সকালবেলা, বিয়ে রাত্রে হবে, সে সকালবেলা একটা বিরাট একটা ইয়ে করে ফেললো, গন্ডগোল করে ফেললো। ওর ভাবিরে দিয়ে ফোন করায় আমাকে বললো কি যে তোমরা যদি 1 লাখ টাকায় রাজি না হও তাহলে ও বলছে বিয়েটা ক্যান্সেল করে দিতে। তখন কিন্তু অলরেডি আমার আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, রেস্টুরেন্ট বুকিং দেওয়া হয়ে গেছে, শপিং করা শেষ, সব শেষ। আমি বললাম কি ভাবি আপনি এটা কি কথা বললেন, শুধু টাকার জন্য, মানে দেনমোহরের টাকার জন্য বিয়েটা ক্যান্সেল, এটা ও বলেছে? তখন বললো কি হ্যাঁ ও বলছে। তার বললাম ওকে ফোনটা একটু দেন তো, ফোনে আসতে যাচ্ছে না আমার সাথে কথা বলতে যাচ্ছে, আমি তো ওকে একটু ফোনটা দেন তো।
তো দেখা গেল 5 মিনিট পরে ও ফোনটা ধরলো, ফোনটা ধরে বলতেছে, আমি বলছি, কি বললা তুমি এটা? বলে কি, না না আমার বাবা হাজি বানার সচ করে আসছে, সে বলে যে দেড় টাকা সুদ করে দিতে হয় বিয়ের দিন রাত্রে, তা আমি এখন এত টাকা পাবো কোথায়? কি জানো, তুমি 1 লাখ টাকায় যদি রাজি না হও তাহলে কিন্তু, মানে দেখলাম খুব একটু রাফ কথা বলছে, মানে একটু মন মেজাজটা খারাপ, যে হবে না বিয়েটা, যাক গন্ডগোল যখন লাগছে লাগুক, দরকার নেই এই সেই। তো তখন তো আমি আসলে হয়ে গেছি, ফেসে গেছি না, আমার বাবা মা সব গেছে। তা আমি তখন বললাম কি, আচ্ছা ঠিক আছে, তোমার কথা বাদ দাও, আমার বাবা মার কথা বাদ দাও, ঠিক আছে 2 লাখ টাকায় তুমি করো, কাবিন করো, রাজি আছো? বলকি হ্যাঁ রাজি আছি, বাট 1 লাখ টাকা কিন্তু আমি দেখাবো, মানে পরিশোধ হয়ে গেছে, এটা কিন্তু আমি দেখাবো কাবিন নামায়। আমি বলছি, তোমার যা ইচ্ছা করো, তুমি আসো, এসে করো। আচ্ছা, তারপরে বিয়ের অনুষ্ঠানে গেলাম, খুব ওদের মানে ক্লোজ আত্মীয় স্বজন কিছু আসলো, আমারও কিছু ক্লোজ আত্মীয় স্বজন, বিয়েটা হলো। হওয়ার পরে যার যার বাসায় চলে গেলাম আমরা। This track was downloaded from FusionBD.com. ও ওর বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। কোনো বাসর? না, কিছুই হয়নি, ও চলে গেল ওর বাসায়, আমার বাসায় আমি চলে আসলাম। তো পরে শুনতে ফোন করে পেয়েছিলাম আপনি যে বিয়ের গল্প বললেন, আর আমরা তো একটা বাসর, সুন্দর একটা বাসর রাতের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি তো সবাইকে হতাশ করে দিলেন। ওকে ওকে, আচ্ছা না, ঠিক আছে। পরে আমি জানতে পেরেছি এটা আমার শাশুড়ির কারণে হয়নি, আমার শাশুড়ি চাচ্ছিল না যে আপনাদের কোনো বাসর রাত? বাসর হয়, তো ওনার ইচ্ছা ছিল, ও তখন ছিল কি আমার যে তারিখে বিয়ে হয়েছে তার 1 সপ্তাহ পরেই তার ডেট ছিল চলে যাবার। তো আমার শাশুড়ির ইচ্ছা ছিল নেক্সট টাইম এসে প্রোগ্রাম করে, তারপরে? হ্যাঁ প্রোগ্রাম করে তারপরে ইয়েটা হবে। সেই দিন রাত্রে যাওয়ার পরে আমি চেঞ্জও করতে পারিনি, আমার বিয়ের সাজটা তখনও আছে। সে আমাকে ফোন করলো, ফোন করে বললো, তোমরা এটা একটা কাজ করলা? আমি বললাম, কি কাজ হয়েছে? বলে কি, তোমরা এত ফকিরের মতো একটা বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করলা। আমি, ফকিরের মতো কি? একটা চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে একটা বিয়ে হয়, মেনু যা থাকে সেগুলোই হয়েছে। বলে কি যে না, আমরা এগুলো এক্সপেক্ট করিনি, আমরা করেছিলাম অনেক জাঁকজমক। আমি বললাম কি, তুমি তো আমাকে বলেছো যে খুব ছোটখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম করে জাস্ট ইয়েটা হবে, বিয়েটা পরে পরবর্তীতে অনুষ্ঠানটা হবে। আর আমি তো অনেক কষ্ট করে আমার বাবা মাকে কনভিন্স করে আমি ইয়েটা করেছি, তুমি আমার দিকটা দেখবা না? আর এগুলো তো কোনো ফ্যাক্টর না। এখন বলতেছে না, আমি আমার ফ্যামিলি আমাকে অনেক কথা শোনাইছে, আমার মা ওর মন অনেক খারাপ হয়েছে। তো এটা নিয়ে আমাকে খুব ঝাড়াঝাড়ি করলো বিয়ের রাত্রে খুব। কোথায় বাসর? তার আগে কোন হ্যাঁ, শুরু হয়ে গেল। ও এটা দাও না তুমি, যে মানে আমাকে ইয়েটা দিয়েছো, মানে বিয়ের কাপড়টা দিয়েছো, শেরওয়ানিটা বা এটা কি আমার মতো আমেরিকায় থাকা একটা ছেলের জন্য এটা কি যথাযোগ্য হয়েছে? তুমি যে আমাকে একটা দিয়েছো, ঘড়ি দিয়েছো, এই ঘড়িটা কি আমার পরার মতো, আমার মতো ছেলের জন্য ফিট হচ্ছে? তো তোমার বাবা যে আমাকে একটা ঘড়ি পরাই দিল, তোমার বাবা যে আমাকে আংটিটা দিল, সেটা কি আমার যোগ্যতা সম্পন্ন হয়েছে, আমার মতো হয়েছে, আমার স্ট্যাটাসের সাথে মানায় জিনিসটা? এগুলা নিয়ে তা আমি অনেক কাঁদলাম। আমার বাসর রাতটা গিয়েছে কেঁদে, সারাটা রাত আমি কাঁদলাম। তো সেদিন রাত্রে আমাকে বললো, তোমার ভাইকে পাঠিয়ে দিও আগামীকাল, আম্মা বলছে তোমার ভাইয়ের সাথে আমি যাবো তোমাদের বাসায়, কালকে থাকবো তোমাদের বাসায়। তা আমি বললাম ঠিক আছে, ওকে। তো পরদিন মানে সকালবেলা উঠলাম একদম ফ্রেশ মাইন্ডে, মনে হলো যে আজকে আমার বাসর হবে। আমি ঘর গুছাতে শুরু করলাম, মানে ও আবার খুব মানে দেখা গেলে খুঁতখুঁতে টাইপের। তো আমি ঘর গুছাতে, আমার বেডরুমটা গোছাতে লাগলাম, কি করে তাকে ইমপ্রেস করা যায়, মানে কোন জিনিসটা তার ভালো। আমেরিকায় থাকে, ওর তো আমাদের এই এনভায়রনমেন্টটা পছন্দ না হতে পারে। পুরো ঘর আমি চেঞ্জ করলাম, আমার যে বেডটা থেকে শুরু করে আমার ড্রেসিং টেবিল, আমার পড়ার বইয়ের যে ছিল, র্যাকটা ছিল, সেটা পর্যন্ত আমি চেঞ্জ করেছি। কার্পেট আনিয়েছি নতুন, কার্পেট আনিয়ে, কারণ ওটা আমাকে আগে বলে নাই, প্রিপারেশন নেওয়া, আগের দিন রাত্রে বিয়ের রাত্রে বলেছে। সব আমি গুছালাম, করলাম। তারপর আমার ভাই বিকেল 4টার সময় গেল, গিয়ে ওকে আনতে গেল, মিষ্টি টিষ্টি নিয়ে গেল। তারপরে আসার পরে নিচে সবাই মিলে ডাইনিং রুমে বসে নাস্তা টাস্তা করলাম, করে আমার বেডরুমে ওকে নিয়ে আসলাম। এসে আমাকে বললো কি, তোমার ভাই কয় কেজি মিষ্টি নিয়ে আমার বাসায় গেছে? প্রথম কথা ছিল এটা। আমি বললাম যে কেন, কয় কেজি দেওয়ার কথা ছিল? বলে কি, মিনিমাম 1 মণ মিষ্টি দেওয়ার দরকার ছিল, তোমার আজকে পাঠানোর দরকার ছিল। তো এটা বলার পরে তখনও মানে ডিনারটা হয়নি, নাস্তাকেই তো পরে আসলো, ডিনারটা হয়নি। তারপরে ডিনার করলাম, করার পরে যাক বাসর হলো। মানে এই বিষয়গুলো কি বলা যায় একজন মানুষ আরেকজন মানুষ? লজ্জার বিষয় না? মানে কয় কেজি মিষ্টি নিয়ে গেছো, কিংবা কি অনুষ্ঠান করেছো, কি খাবার দিয়েছো, হাজবেন্ড আর ওয়াইফকে জিজ্ঞেস করছে, খুব লজ্জার না বিষয়? নববিবাহিত মানে ওয়াইফকে, বিয়ের একদিনও হয়নি আসলে।
আমাকে এটাও বলেছিল, এই তোমার বন্ধু বান্ধব কাউকে কিন্তু জানাই না বিয়ের খবর, যখন ঘটা করে অনুষ্ঠান করবো একদম তখন সবাইকে দাওয়াত দিবা, ইনভাইট করবো, তখন আসবে, সবাই অবাক হয়ে যাবে, আল্লাহ ওর বিয়ে হয়ে গিয়েছে, এত ভালো একটা ছেলে পেয়েছে, সবাই দেখবো তোমার বাপের বাড়ি জেলাস হয়ে যাবে। ও এট দ্যাট টাইম ওই বিয়ের 1 সপ্তাহ আগে কিন্তু আমার যে বললাম না ফুল টাইম আমি একটা জব খুঁজছিলাম কোন ইউনিভার্সিটিতে, ইন্টারভিউ দিলাম, বললাম 8 জনের মধ্যে আমাকে সিলেক্ট করলো, এবং বিয়ের 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে জানানো হলো যে আপনার হয়ে গেছে, জব হয়েছে, আপনি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। ইউনিভার্সিটির লেকচারার? হ্যাঁ, লেকচারার। তো ওকে আমি এই কথাটা বললাম, বলার পরে ও বললো কি তোমার ইউনিভার্সিটিতে জয়েন করার দরকার নেই, তুমি যেখানে রিসার্চ করতেছো ওইখানেই থাকো। আমি বলছি না আমি তো ফুল টাইম। বল কি কেন তোমার কি দরকার? আমি বলছি না দরকার নেই, কিন্তু আমার ভালো লাগে টিচিং প্রফেশনটা, আমি পড়াবো, এটা আমার খুব ভালো লাগে। আর রিসার্চে তো ধর অনেক সময় দিতে হয়, রাত 8টা বেজে যায়, অনেক সময় বাসায় ফিরতে ফিরতে একটু টায়ার্ড লাগে আসলে। আর যদি পিএইচডি করতে চাই তুমি তো আসোই, আমি তোমার সাথেই তো যে করতে পারবো ভবিষ্যতে, এটা তো প্রবলেম না। তো ও তখন কিছু বলেনি। তো বিয়ের রাত্রে সকালবেলা তো বন্ধু বান্ধবদের ফোন দিচ্ছি, আমি আমার বান্ধবীদের ফোন দিলাম, তো দেখলাম কি মানে আমার চেয়ে না, আমি নতুন বউ, আমার চেয়ে কথা বলার চেয়ে দেখা যাচ্ছে আমার এক বান্ধবীর সাথে সে 1 ঘন্টা কথা বললো। 1 ঘন্টা। আমি ওকে রেখে আমি উপরে গেলাম মানে খাবার দাবার রেডি করতে, ইয়ে করতে, দেখি এসে কথাই বলছে। আমি তুমি এখনো কথা বলতেছো? বলি না, বলি না, ভালোই লাগতেছে। 1 ঘন্টা কথা বলবো। আপনার বান্ধবীরও ভালো লাগছিল তার সাথে 1 ঘন্টা? না, আমার বান্ধবী তো জাস্ট একটা মানে কিউরিয়াসিটি থাকে কিন্তু মেয়েদের। মাশাআল্লাহ, সেই কিউরিয়াসিটি 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা কথা। ইনফ্যাক্ট জামাইয়ের আগ্রহ প্রথম থেকেই ছিল, একটু হলে বোঝা যায়, এই সুযোগ যেহেতু সে পেয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার বান্ধবীও তো কম যায় না, মোটামুটি 1 ঘন্টা। না 1 ঘন্টা কি আমার কথা হয়েছে, কিন্তু ওই রিলেটেড, এই যে পড়াশোনা, হায়ার এডুকেশন, জব, আপনি কি করেছেন ভাইয়া আমেরিকায়, কি পড়াশোনা করেছেন, আমাদের কোনো অপরচুনিটি আছে কিনা, আমাদের সাবজেক্টে গেলে আমি পিএইচডি কোথায় করতে পারবো, এই টাইপের কথাবার্তাই হয়েছে এইসব। তো তারপরে ওই দিন রাত্রেবেলা আমাদের বাসা থেকে সন্ধ্যাবেলা আমার মাকে বললো কি আমি ওকে আমাদের বাসায় নিয়ে যাই, আপনার বাসাতে থাকলাম। তো আমার মা বললো কি যে আসলে তো মেয়েদের ওই যে একটা উঠিয়ে নেওয়ার যে একটা ব্যাপার থাকে বিয়ের পরে, তো অনুষ্ঠান তো হলো না তো বাবা, তা আমার তো আত্মীয় স্বজন কেউ জানে না, ওরা জানে সবাই যে বিয়েটা হয়েছে, তুমি পরে এসে অনুষ্ঠান করে, আর অনুষ্ঠান না করে মেয়েকে দিব, এটা কেমন দেখা যায় না। বলে কি না ও তো আমার ঘরের বউ, আমি আমার বউকে যখন ইচ্ছে তখন আমার বাসায় নিয়ে যেতে পারি, এটা তো কোনো প্রবলেম না। তো বললো কি আমার বাবা মার সাথে তোমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে তুমি আবার চলে এসে রাত্রে। আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরেই আমি চলে গেছি। তো দেখা গেল কি পরে অনেক রাত হয়ে গেছে, বললো কি না যাওয়ার দরকার নেই, কালকে যেও। এরকম হওয়ার পরে থাকলাম ওই বাসায়। পরের দিন দেখা গেল কি আমি কি পরে গিয়েছি এগুলো খুব ডিসকাস হচ্ছে, মানে আমার গায়ে গয়না কতখানি, হাতে দুটো শুধু চুড়ি ছিল গোল্ডের, আর গলায় একটা চেন ছিল, আর কানে ইমিটেশন পরেই গিয়েছি। তো দেখলাম এগুলো নিয়ে ওরা খুব সমালোচনা করতেছে যে এই দিয়ে মেয়ে বিয়ে দিচ্ছে, এই করছে সে করছে, আড়ালে আবদালে যে কথা হচ্ছে এগুলো আমি শুনতে পাচ্ছিলাম, কানে আসছিল। তো ওইখানে থাকলাম 2 দিন, আমাকে ফেরত দেওয়ার কথা ছিল বাসায়, দিল না, বলে থাকো এখানেই থাকো, আমি তো চলেই যাবো। আর আমাকে ইমোশনালি এটা বলতে কি যে আমি 1 সপ্তাহ পরে চলে যাচ্ছি। তো তখন কিন্তু আমার কষ্টবোধটা খুব বেশি হচ্ছিল যে ও চলে যাবে 1 সপ্তাহ পরে, বিয়ের মাত্র 1 সপ্তাহ পরে চলে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছিলাম আমি তখন। তো দেখা যেত কি বিয়ের পর পরে যে ওই যে বাসায় ছিলাম তখনই দেখা যেত আমার শাশুড়ি চাইতো কি আমি রান্নাঘরে যাই। আমি এটা সত্যি কথাই বলবো যে আমি আসলে ঘরকন্যার কাজ আমি পারতাম না, জানতাম না ওভাবে কি করতে হয় না হয়। এই 1 সপ্তাহটা হয়ে গেল 1 মাস, পরে আমি জানতে পারলাম সে এটা মিথ্যা কথা বলেছিল আমাকে। 1 সপ্তাহ 1 মাস মানে সে 1 সপ্তাহ যায়নি? আচ্ছা। সে তার টিকিটটা 3 বার চেঞ্জ করেছে, এয়ারলাইন্সে ফোন করে করে চেঞ্জ করেছে। অথচ আমাকে বলেছে আমি ওইখানে গেলে আমি যদি বেশি দিন এখানে থাকি আমার জব চলে যাবে, এই হবে সেই হবে। আমি তখন মাঝে মাঝে তুমি যে 1 মাস স্টে করলা তোমার প্রবলেম হবে না বাড়ালাতে? বলি না সমস্যা নাই, ফোন করে দিয়েছি। আসলে কিন্তু ও জবলেস, তখন কিছুই করে না এখানে, টোটালি বেকার, ওখানে কিছুই করে না। তা আমি তো জানি না এটা। আর আমি জানি একটা ভালো একটা রেপুটেড একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করছে ওখানে। আপনি বিয়ের পরে ডকুমেন্টস গুলো পাননি ওরা হাতে? না না, ও কখনোই। ও বলতো আমি তো এগুলো আমেরিকায় রাখছি, এখানে আনবো কোত্থেকে, তোমাকে দেখাবো কোত্থেকে। আমি আর মার বাসায় আসলাম না। আমাকে বলে কি যতদিন আছে আমার কাছে থাকো, বুঝছো, চলে গেলে কিন্তু কান্না করবা। তো বিয়ের 10 দিনের মাথায় আমরা দুজন শুয়ে আছি, টিভি দেখছি। তো হঠাৎ করে ওর মোবাইলে মেসেজ আসলো, ও করলো কি ড্রয়িং রুমে চলে গেল। তো আমি টায়ার্ড ছিলাম নাকি আমার ঘুম এসে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি টিভিতে দেখতে দেখতে। আমি ভাবছি কোনো বন্ধু বান্ধব ফোন করছে, কথা বলে আসবে। হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখে আসে না অনেকক্ষণ। তো ঘড়ি দেখলাম, দেখি অনেক রাত হয়ে গেছে। তো ও আমি গেলাম ড্রয়িং রুমে, দেখি সোফায় শুয়ে শুয়ে টেক্সট করছে, মেসেজ পাঠাচ্ছে কাউকে আর ইয়ে করছে। তার বলছি যে ঘুমাবো না? বলে কিনা আমি তো সোফায় ঘুমাবো, আর খেলা হচ্ছে তো তোমার তো ডিস্টার্ব হবে এখানে টিভি চাললে, আমি খেলা দেখবো। আচ্ছা ওকে ঠিক আছে। পরের দিন দেখলাম একই কাহিনী, রাতের বেলা উঠে চলে যায়।
হয় কোনো ফোন আসে না তো মেসেজ আসে এরকম। আমার মাথায় তখন একটা সন্দেহ হলো। আবার ভাবতাম কি যে আমেরিকায় তো এখন দিনের বেলা আমেরিকা থেকে কোনো ফোন আসতেই পারে, আমেরিকায় তো দিন, বাংলাদেশে তো রাত, ফোন আসতে পারে হয়তো কোনো কলিগ বা কোনো বন্ধু। আর দেখতাম কি ফোন আসলে আড়ালে আবদালে কথা বলে, আমার সামনে না। একদিনে হয়েছে কি যে আমি পাশাপাশি শুয়ে আছি, মনে করেছে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে দেখলাম যে তার মোবাইলে একটা মেসেজ আসলো, টেক্সট আসলো। তো ও ভেবেছিলাম আমি ঘুমিয়ে পড়েছি। তো আমি যে জেগেছিলাম সেটা বুঝতে পারিনি। তো আলো দেখে আমি একটু কাত হয়ে দেখলাম একটা মেসেজ আসছে যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, এই কথাটা লেখা। ও পড়ছে মেসেজটা। তো যখন আপনি কিভাবে দেখলেন? কারণ ওরা তো সেলফোন। মানে পাশাপাশি শুয়েছিলাম তো ও এরকম করে দেখছিল। তো আপনি একটু হ্যাঁ, ক্রস করে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ স্পেলিং ভুল ছিল, ডিস্ট্রয়েড স্পেলিং এটি। তো আমার সন্দেহ হচ্ছে যে এটা তো কোনো ছেলে লিখবে না যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, এটা তো লিখতে পারে না। তা আমি উঠে বসলাম, কে মেসেজ পাঠিয়েছে তোমাকে, দেখি তো মোবাইলটা দাও। তো আমাকে দিল, মানে ড্যাম কেয়ার দিল। আমি বললাম, দেখলাম একটা মেয়ের নামটা এখন আমার কাছে মনে নাই স্পষ্ট, তবে ওই মেয়েটা একটা মানে টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিল, পরে আমি জানতে পারি। আপনি দেখেছেন কখনো তাকে টেলিভিশনে দেখেছি, অনেকেই দেখেছি। আমি বললাম যে একটা মেয়ে তোমাকে এরকম একটা মেসেজ পাঠালো কেন? বলে মেয়েকে জিজ্ঞেস করো কেন পাঠিয়েছে, আমাকে জিজ্ঞেস করো কেন? তুমি ড্যাম কেয়ার, তখনও ড্যাম কেয়ার হয়ে গেছে, বিয়ের 10 দিনের মাথায় ড্যাম কেয়ার অলরেডি, ওর রূপ আমি দেখতে পাচ্ছি। ওই মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে, ওই মেয়ে যে ভালো জানে যে আমাকে চেনে কিনা বা তবে এমনিতে কথা বলার সময় না টুকটাক আমাকে বলতো, জানো আমাকে না অনেক মেয়ে পছন্দ করে, আমার চোখ দেখে সব মেয়ে পাগল হয়ে যায়, আমি কোনো মেয়েকে কখনো নক করি না। চোখটি কি আসলে সুন্দর ছিল? চোখ আমার কাছে তখন হ্যাঁ সুন্দর লাগতো, ভালো লাগতো, যেহেতু আমি ওর মনটাকেই ভালোবেসেছিলাম আসলে। আর তখন আমি প্রচন্ড গভীরভাবে ওকে ভালোবেসে ফেলেছিলাম। তো ও এই কথাগুলো বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। কি বলো তুমি? বলে কি যে জানো আমার জন্য না বাংলাদেশের নাট্য জগতের এক নায়িকা পাগল ছিল বিয়ে করার জন্য। আমি বললাম কেন, বিয়েটা হলো না কেন? বলে কি না আমার বাবা মা তো কখনো এক নায়িকাকে আমাকে বিয়ে করাবে না, ও ছেলের বউ হিসেবে নিবে না। তা আমি বললাম যে তুমি কি এমন যে একদম নায়িকা হলেই কি একদম হয়? আমি সরি, আমি কাউকে ছোট করে বা খাটো করে কোনো কথা বলছি না। আপনি যেটা বলছেন দিস ইজ রিয়েল স্টোরি। আমি একটু যোগ করতে চাই, এটা সমাজের একেবারে চিত্র, এখানে গোপন করার কিছু নেই। মিডিয়ার জগতের মানুষজন যারা অভিনয় করেন কিংবা যারা তারা তাদের জীবনের আইডল হন, কোনো কোনো সময় তাদের পোশাক আশাককে অনুসরণ করেন, তাদের কথা বলাকে অনুসরণ করেন, তাদের লাইফস্টাইলকে অনুকরণ করেন, কিন্তু তাদেরকে নিয়ে চিন্তা করবেন বা তারা সেই জায়গাটায় ঢুকবেন। যেটা বলছিলেন যে ওই যে মানসিকতাটা আপনার শাশুড়ির, যে আমার মা কি মেনে নেবে যে একজন অভিনয় করে সেরকম একটা মেয়েকে, এই মানসিকতা বাংলাদেশের অনেক মানুষের আছে, অনেক শাশুড়ির আছে, এটাই চিরবাস্তব এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি ছোট করছেন না, অবশ্যই আপনি ছোট করছেন না, কিন্তু এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটা সত্যিটা আছে। তো পরে আমি জানতে পেরেছি আসলে ব্যাপারটা হয়েছিল কি, ওর পরিচয় গোপন করে, মানে ও যা না তার চেয়ে অনেক 10 গুণ 100 গুণ বাড়িয়ে বলে সত্যিকার অর্থে একজন মানে মিডিয়া জগতে কাজ করে এরকম একটা মেয়ের সাথে ও ফোনে দীর্ঘদিন কথা বলেছিল, দীর্ঘদিন। এবং আমি এক্সাক্ট জিনিসটা জানি না, এটা নাকি মানে পত্রপত্রিকাতেও অনেক উঠেছিল, স্ক্যান্ডালটা উঠেছিল। আমাকে বলেছিল যে দেখো এখন আমার মাথায় ওসব কিছু নেই, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এই কথাগুলো বলার পরে আমি ওগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। কিন্তু আমি যে 1 মাস যে বিয়ের পরে ওর বাসায় আমি থাকলাম, এর মধ্যে দেখতাম তাই ফোন আসতো, ও গোপনে আড়ালে কথা বলছে, অমুক মেয়ে ফোন করছে, তমুক মেয়ে। এবং এর মধ্যে যা হয়েছে যে ওর বাসায় কোনো ওর বন্ধু বান্ধব আসতো, আমাকে সামনে প্রেজেন্ট করতো না। ওর ফ্রেন্ড সার্কেল মানে একদম ক্লোজ আত্মীয় বাদে, চাচা মামা খালা এদের বাদে বাইরের যে একটা জগৎ ফ্রেন্ড সার্কেল বা একটু দূরের আত্মীয় স্বজন কেউই জানে না যে ও বিয়ে করেছে, কাউকে ইনফর্ম করে নাই যে সে বিয়ে করেছে। এমনও হয়েছে বিয়ের পরে যে 1 মাসে ওই 1 মাসকালীন সময়ে বাসায় কোনো ফ্রেন্ড এসেছে, আমাকে আগে বলতো কি তুমি একটু আড়ালে যাও তো। আমি বলতাম যে কেন, কি হয়েছে? বলে কি বাসায় গেস্ট আসছে। আমি তো বউ, আমাকে পরিচয় করাই দিবে না, তুমি বিয়ে করছো? বলছি না আমি বলবো না এখন এসব কথা আমি বলবো না যে আমি বিয়ে করেছি। আমি কেন বলবো না? বলতে অনুষ্ঠান যে করিনি, অনুষ্ঠানের সময় তখন বলবে কি বউ তো পুরান করে ফেলছো তোমাকে দেখে ফেললে তো পুরনো হয়ে যাবে, অনুষ্ঠানের সময় তোমাকে আর কেউ করবে না।
আমি তো জানতে চাই তোমার বন্ধু বান্ধব কারা, আমি দেখতে চাই তুমি কাদের সাথে মিশছো কি। তখনও আমি বুঝতে পারি না যে ওর বন্ধু বান্ধব থেকে যে আমাকে ডিটাচ করতে চায় তার একমাত্র কারণ ছিল ওর অরিজিনাল পরিচয়টা না আমি জেনে যাই কথা প্রসঙ্গে। এই অরিজিনাল পরিচয়টা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন সামনের দিকে যাওয়া যায়। তারপর 1 মাস এরকম থাকলাম ওখানে, দেখলাম আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই মানে যেটাকে বলে মানে মেয়েদের ব্যাপারে খুব কনজারভেটিভ। মেয়ে ছেলের বউ, বাট ছেলেরা যদি বাইরে যা ইচ্ছে তাই করুক সে ব্যাপারে তারা তু শব্দ করবে না। এটা ছেলেদের নেচার আর কি, ছেলেরা করে এরকম, মেয়েরা করতে পারবে না, ছেলের বউ করতে পারবে না। এর মধ্যে আমাকে দেখা গেল আমাকে এই 1 মাস এত মেন্টাল টর্চার সহ্য করতে হয়েছে আমার শাশুড়ির এবং আমার ননদের। আমি রান্না করতে পারি না, এত বড় একটা ঢেঙ্গি মেয়ে, মা কিচ্ছু শেখায় নাই, ভাতটাও রান্না করতে পারে না, এই বউ দিয়ে তো আমাদের কিছু হবে না। যে বউ শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াতে পারবে না সেই বউ দিয়ে আমি কি করব? মানে আমার সামনেই কিন্তু এগুলো হচ্ছে, আমাকে যা ইচ্ছে তাই ভাষায় কথা বলছে। এবং আপনার হাজবেন্ডের কোনো প্রতিবাদ নেই? না, কোনো প্রতিবাদ নেই। আমি কিন্তু ট্রাই করতেছি। আমি যে মানুষটা আমি একটা মানে পানি ঢালে কখনো আমি ভাত খাই নাই, সেই মানুষটা কিন্তু আমি ওকে খুশি করার জন্য যে আমি বিয়েটা হয়ে গেছে, আমি তখন আমি চিন্তা করতে আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়েটা ঠিকাতে হবে। আমি রান্না করতে পারতাম না, তারপর আমি রান্না করে যেতাম, এরকম হয়েছে আমার হাত পুড়ে গিয়েছে, আমি পারি নাই। আমি কাঁদতাম বসে বসে তখন যে আমি কেন পারি না, আমার মা কেন আমাকে পড়ালেখা না শিখাইয়া আমাকে কেন এগুলো শিখাইলো না। তখন আমি এগুলো চিন্তা করতাম। আমি ঘর ঝাড়ু দিতাম আর চিন্তা করতাম কি যে আমার মা খুব রং করেছে, মেয়েদের এত পড়াশোনা করানো ঠিক না, খুব অন্যায় কাজ করেছে যে আমাকে এখন শ্বশুর বাড়িতে এসে সবার এত কথা শুনতে হয়, মুখের কথা শুনতে হচ্ছে আমাকে। আমার হাজবেন্ড একদিন বললো কি ওষুধ খাবে, তো আমি ওষুধটা আনতে একটু দেরি হচ্ছে। তারপর বল কি এত দেরি হয় কেন তোমার কাজ করতে, তুমি এত স্লো কেন? তখন আমি বললাম কি স্লো কোথায়, তুমি বলছো আমি আনছি, যদি কাজ করতে না পারো তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমার এরকম বইয়ের দরকার নেই। কিন্তু ওর প্রতি তখন কিন্তু আমার প্রচন্ড ভালোবাসা, আমি এরকম ভালোবাসা আমার লাইফে আমি কাউকে আর ভালোবাসিনি। তো তারপরে হলো ও চলে গেল, ও ব্যাক করলো বাইরে, ব্যাক করার পরে আমি আমার মার বাসায় চলে গেলাম। আমি ওকে আগে বলছিলাম যে দেখো তুমি যখন না থাকবে আমি বাসায় থাকবো, আমার মার বাসায় থাকবো, ওখান থেকে আমি অফিসে আসা যাওয়া করবো, অফিস করবো। তো ও বলছে ওকে। তার মার বাসায় সেই রাত্রে আমি চলে গেলাম, আমার বাবা মা এয়ারপোর্টে গিয়েছিল ওকে রিসিভ করতে। তো গেলাম, বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যাওয়ার পরে আমি অনেক কাঁদলাম যে আমি এটা এক্সপেক্ট করি নাই আমার লাইফটা এমন হবে। আমার তখন এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল কি যে আমার ক্যারিয়ার শেষ। আমি সেই মোমেন্টে বুঝতে পারছিলাম যে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। এটা আমার ইনটিউশন কাজ করছিল যে এরকম একটা ফ্যামিলিতে কোনো সার্ভিস হোল্ডার মেয়ে টিকতে পারবে না, আর আমাকে ইদার জব স্যাক্রিফাইস করতে হবে অথবা আমার বিয়েটা স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে কি এরকম টাচ দিয়েছিল? হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম। আপনি গেস করেছিলেন? হ্যাঁ, গেস করেছিলাম। What was their attitude basically? তাদের ইচ্ছে ছিল কি আমি পর বুঝতে পারলাম যে মেইন ছিল টাকা, মানি। এখন সেটা হচ্ছে কি যে হয় তোমার বাবা দিবে, আমার বাবা দিবে, অথবা তুমি আর্ন করবা। কিন্তু তোমার যে সংসারে যে ফুল টাইম দেয়ার যে তোমার যে সার্ভিসটা সংসারে, সেটা তোমাকে ফুল টাইম দিতে হবে। দিয়ে তুমি যদি আর্ন করে আনতে পারো দ্যাটস ওকে। কিন্তু তুমি চাকরি করো বলে যে তুমি ঘরের কিছু করতে পারবা না, সেটা মানবে না তারা। আমাকে বলতো আমার শাশুড়ি সকাল ভোর 5টায় উঠবা, উঠে নাস্তা বানাবা, রুটি বানাবা, যেটা করতে হয় সব রেডি করবা, রেডি করে তারপরে তুমি অফিসে যাবা, অফিস থেকে এসে তুমি আবার রাতের ডিনার তৈরি করবা, করে তারপরে বাকিটা সময়, যেহেতু একটা লেকচারারের জব আমাকে তো অনেক স্টাডি করতে হতো অফকোর্স। তো এটা আমি বাসায় এসে এনাফ টাইম আমি পেতাম না। তখন আমি ওকে বলতাম যে দেখো এরকম অনেক সার্ভিস হোল্ডার মেয়ে আছে যারা কাজের মেয়ে একটা কনস্ট্যান্ট একটা কাজের মেয়ে রেখে দেয়, তারা সমস্ত কিছু করে। তো তোমার যদি প্রবলেম হয়, তোমার বাবা মার প্রবলেম হয়, না হলে আমি রাখবো, আমি বেতন দিব তাকে, আমি দিয়ে রাখি, তারপরে আমার জবটা যাতে আমার সার্ভিসটা যাতে কোনোভাবে না হয়, সমস্যা ক্রিয়েট না হয়। তো আমি বাসায় চলে গেলাম, ওখান থেকে অফিসে আসা যাওয়া করতাম। তারপরে শুরু হলো তার ফোনের অত্যাচার। প্রতিটা দিন সে ফোন করতো, এবং এই যে 1 মাস আমি ওর বাসা থেকে আসলাম, আমার কি ফল্ট ছিল, কি হয়েছিল, সেগুলো প্রত্যেকদিন আমাকে ফোন করে আমাকে ঝাড়তো। আমেরিকা থেকে ঝাড়তো। এবং ও ফোন করতো না, আমাকে বলতো ফোন করতে। ওই দেখা গেছে আমি 1 মাসে, এমনও রেকর্ড আছে তখন TNT-তে, আমি 2.5 মাসে 52,000 টাকা বিল দিয়েছিলাম, ফোনের বিল দিয়েছিলাম। তো দেখতাম কি ও ফোন করতেছে দিন নাই রাত নাই বাসায়। আমি জিজ্ঞেস করতাম
লুনা কত ভালো মাপের একজন স্টুডেন্ট এবং ছিলেন এবং কত ভালো মানের জব পেয়েছিলেন সেটা যারা অনুষ্ঠানের শুরুতেই আছেন কিংবা লুনার কথা যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা নিশ্চয়ই তার কথার বাচনভঙ্গি শুনে বুঝতে পারেন। লুনার জীবনের গল্পে আমরা ফিরে যাচ্ছি, আর একবার মনে করিয়ে দিচ্ছি হ্যালো 8920 ফোন নাম্বারটি হচ্ছে 91156689115668। ফোন করতে হবে, সেল নাম্বারটি বলতে হবে এবং তারপর আপনার যা বলার আছে বলবেন, তা সেখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং প্রত্যেকটি ফোন কলই আমরা মনোযোগ দিয়ে শুনে থাকি। আপনার যেটা বলার আছে সেটা বলার পরে যদি আপনার জীবনের গল্প এখানে জানাতে চান বলুন আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই, এবং যদি আপনি ফেসবুক মেম্বার না হয়ে থাকেন হ্যালো 8920 যদি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকের মেম্বারটি হয়ে যাওয়া উচিত। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/HELLO8920, দ্যাট ইজ হ্যালো 8920, অর্থাৎ facebook.com/hello8920। লুনাকে নিয়ে যে রেডিও স্ট্যাটাসটি দেওয়া আছে ওখানে কমেন্টস করলে প্রত্যেকটি কমেন্টসই লুনা খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই টেস্টের মেম্বার লুনা নিজেও। ওকে, আমরা গল্পের যে জায়গাটিতে ছিলাম সেই জায়গাটা থেকে ফিরতে চাই। এরকম করতে করতে 1 মাস চলে গেল, দেখি ওর কোনো মানে জব করলে বা অর্জবও যদি করে তারপরেও তো মানুষ বের হবে বাসা থেকে, কোথাও যাচ্ছে না, ওই ফোনে আছে না তো নেটে আছে, এরকম করছে আর আমাকে ঝাঁকছে। তুমি ওইটা পারো নাই, ওইটা রাখতে পারো না, ওই দিন তুমি ওইটা ফেলে দিয়েছিলে, ওই প্লেটটা তখন ময়লা ছিল, তুমি আমাকে ধুতে পারো নাই, তুমি কাপড়টা যে আমার শার্টটা যে ধুলা একটু পরিষ্কার হয় নাই, মানে এগুলোই বলছে আমাকে। তখন আমাকে বলছে কি যে এক কাজ করো, তুমি জবটা ছেড়ে দাও। আমি কেন? বলে কি তুমি মাস্টার্স করো, মাস্টার্স করলে তুমি একটু অনেক ভালো জব পাবো। আমি তো দেখো এটা তো টার্মিনাল ডিগ্রি দিয়ে দিয়েছে, আমার তো মাস্টার্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমি জব করছি। তো দেখা গেল পরেও আমাকে বাধ্য করলো এই জবটা ছাড়তে ইউনিভার্সিটির। তো মাস্টার্সে ভর্তি হলাম, জব ছেড়ে দিলাম। তো এর মধ্যে দেখতাম কি যে ইভেন আমি যে আমার ক্লাসমেটের সাথে কথা বলি সেটাও পছন্দ করে না। ধরেন ফোন করছে, তো পাশে হয়তো বা কোনো ছেলেরা কথা বলছে, তো আমি তো কো এডুকেশনে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পর একটা মেয়ে, আশেপাশে তো ছেলে থাকবে, এর জন্য আমাকে 1 ঘন্টা ঝাড়তেছে। তুমি নিশ্চয় ছেলেদের পাশে গিয়ে বসো, তুমি আমেরিকা থেকে কিভাবে দেখো? আর ছেলে মেয়ে এখানে পাশাপাশি বসার কিছু নেই, এক একজন এক এক চেয়ারে বসতেছে, কিন্তু পাশাপাশি বসার কিছু নেই। অমুক স্যারের কাছে যেতে পারবা না, অমুক স্যারের রুমে যেতে পারবা না, কোনো ছেলের দিকে তাকাতে পারবা না, কারোর ফোন অ্যাটেন্ড করবা না, মানে শুরু হলো তার ওই ইয়েটা। আপনি জবটা ছেড়ে দিলেন, ইউনিভার্সিটি লেকচারের জব, আপনি একটা ভালো প্রাইভেট, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি আমি নিজে নামতে জানি, অথবা শ্রোতাদের আপনার বিশেষ প্রয়োজনে আমরা জানাতে পারছি না, এত সুন্দর একটা ইউনিভার্সিটিতে আপনি লেকচারের জব পেলেন, ফুল টাইম জব, অ্যান্ড ইউ স্যাক্রিফাইস ইউর জব। হ্যাঁ, আমি ছেড়ে, এবং সেটাই আমার জীবনের সবচেয়ে মারাত্মক ভুলটা ছিল। প্রথমটা ছিল বিয়ে, তারপরে জব ছাড়াটা সেকেন্ড, এবং থার্ড ভুলটা ছিল, আমি বলতে চাই না, আল্লাহ আমাকে দিয়েছে আমার 2 বাচ্চা। আমার ওই ভুলের দিকে আমরা যাবো, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, তার অ্যাটিটিউড গুলা। তারপর এরকম শুরু করলো, মানে বিশ্রী ভাষায়, দেখা যায় কোন একটা কিছু হয়েছে বিশ্রী ভাষা, আর তখন থেকে শুরু হলো আমার বাবা মাকে বকাবকি। তোমার বাপ একটা ফকির, আমাকে বিয়েতে কিছুই দিতে পারে নাই, আমার সম্মানটা নষ্ট করছে। ওনার কি কোনো যৌতুক ব্যাপার স্যাপার ছিল বিয়ের আগে? ওরা তো কোনো কিছু ডিমান্ড করে না, বাট এক্সপেকটেশন ছিল মনে হয় অনেক, কিন্তু কখনো তো আমাকে সরাসরি বিয়ের আগে বলে না। তো তারপরে বলতেছে যে আমি যে লেভেলের ছেলে, এরকম লেভেলের ছেলেটা শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু নিয়ে বিয়ে করে। তখন আমি বলতাম কি যে শোনো, তুমি এমন একটা মেয়ে পেয়েছো যে যার এগুলো প্রয়োজন হয় না, আমি জব করে আমার সংসার, তুমি যদি চাকরি নাও করো আমার সংসার খুব সুন্দর করে আমি মেনটেন করতে পারবো। বলকি আমি কি তোমার পয়সা খাবো? আমি আমার পয়সা খেতে পারবো না, আমার বাপের পয়সাটা তুমি নিতে পারবা, সেটা খুব মানে সম্মানের। তো এগুলো প্রায় মানে ওর সাথে আমার ইয়ে হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। ওই যে ঘটনাটা বললাম না, একটা মেয়ে লিখেছিল ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, মেসেজটা ছিল। এই মোবাইল সেটটা ও আবার বাসায় রেখে গিয়েছিল বাংলাদেশে। তো পরবর্তীতে আমার সেটটা নষ্ট হয়ে যাওয়াতে আমি বলতেছে আমি তো একটা সেট রেখে আসছি বাসায়, তো তুমি এটা তোমার ভাইকে জানিয়ে নাও, এটা দিয়ে কাজ চালাও, পরে একটা নতুন কিনে নিও। তো মেসেজটার মধ্যে, সেটটার মধ্যে সিম ঢুকানোর সাথে সাথেই আমি দেখলাম যে ওই মেসেজগুলা, ওই মেয়ে যে ওকে মেসেজ পাঠিয়েছে এবং ও যে মেসেজগুলা পাঠিয়েছে, এবং ফুল লিস্টটা চলে আসলো মেসেজের। তো মেসেজে দেখলাম লম্বা সময়, প্রতিদিন আমি ডেটগুলা ইয়ে করলাম যে আমার ওই 1 মাস যে বাংলাদেশে থেকে গেল, প্রতিদিন রাতে ওই মেয়ের সাথে তার কথা হতো ফোনে এবং মেসেজ আদান প্রদান হতো। ওই মেয়েটা একবার লিখেছে তোমার বউ কোথায় এখন, তো আবার লিখেছে যে আমার বউ ঘুমাচ্ছে, জন্যই তো তোমার সাথে কথা বলতে পারছি, এই টাইপের মেসেজগুলো। তো এটা দেখে তো আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়লো যে অন্য অ্যাটিটিউডে তো আমি এমনিতেই কষ্ট পাচ্ছি, আবার এই ফলটাও। আমি খুব কষ্ট পেলাম, তো ওকে আমি ফোন করেছিলাম। একটা যেটা বললেন যে আমার বউ ঘুমাচ্ছে এই জন্য তোমার সাথে কথা বলতে পারছি, এটা তো নরমালি একজনের সাথে সে বলতেই পারে, বাট হোয়াট ওয়াজ দ্যাট? না, ওই মেসেজটাও আছে যে ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ। সো এমন কিছু কি ছিল যেটা দ্বারা বোঝা যায় যে তার সাথে খুব ইন্টিমেট
কোন ধরনের হ্যাঁ, না ওর সাথে ওর যে প্রবলেম হচ্ছে, ও তো দীর্ঘদিন আমেরিকা ছিল না, ও করতো কি ওই যে মিডিয়া জগতে ধরেন কোনো নিউজ প্রেজেন্টার আর কোনো মানে পত্রিকায় কাজ করছে বা কোনো নাটক করছে, কোনো ওদের নাম্বার জোগাড় করতো, ফোন নাম্বারটা, সেল নাম্বারটা বা কোনো নাম্বার জোগাড় করতো, জোগাড় করে ফোন দিত আমেরিকা থাকতে, আমেরিকা থেকেই ফোন দিত, ফোন দিয়ে বলতো যে আমি এরকম আমেরিকা সিটিজেন বা এই সে, আমি ইঞ্জিনিয়ার, এই না সে না বলে ও ইমপ্রেস করার চেষ্টা আমি আপনার ফ্যান বলে হ্যাঁ, ঢুকতো, তারপরে একেবারে হ্যাঁ হ্যাঁ। তো দীর্ঘদিন ফোনে এরকম চালা যেত। আর যেটা আমি দেখলাম যে ও মানে সামনাসামনি দেখা করতো না কখনোই, বা নিজের পরিচয়টা ইয়ে করতো, হাইড করতো। যেমন নামটা আপনাকে আমি দেখাবো, ফেসবুকে সে যে প্রোফাইলটা করেছে, অ্যাকাউন্টটা, সেটা অন্য নাম দিয়ে করেছে, মানে নিজের নাম সেখানে নাই, অন্য নাম দিয়ে সে এরকম করতো। এটা আমাকে পরবর্তীতে হেসে হেসে আমাকে বলেছে যে আমি এত কাঁচা ইয়ে না, যখনই কোনো মেয়ের সাথে আমি কিছু করেছি, কোনো মেয়ে আমাকে ধরতে পারবে না আসলে, এসে আমাকে ধরে যে কোনো প্রুফ দেখাবে এটা আমি পারবে না, কারণ আমি এইভাবে কখনো কোনো কিছু করিনি, প্রুফ রেখে আমি কখনো কিছু করি না। তো এরকম করতো পরে মানে এরকম। তারপর পরবর্তীতে ওর একটা আমি ডায়েরি পেয়েছিলাম, ডায়েরির মধ্যে মিডিয়া জগতের সমস্ত মানে বিশেষ করে মেয়েদেরই, অন্য ছেলের নাম নেই, সবার সেল নাম্বার। ওর এটাই ফ্যাসিনেশন ছিল মনে হয়। তো আমার মাথায় আকাশ দিন হলো, আমি জিজ্ঞেস করলাম, ফোন করলাম, তখন সরি বললো, নাটক করলো, অনেক ভিডিও চ্যাট যেটাকে বলে, তো ক্ষমা চাচ্ছে, পা ধরে এই করে, আর ভুল হবে না, মাফ করে দাও, এই সেই। তো এর মধ্যে আবার মেয়েরা দেখা গেছে যে কথা বলতেছে, আমি তো দেখতেছি যে অন্য সেটে আবার ফোন আসতেছে, তো বলতেছে আমার লাইন কেটে দিচ্ছে, কেটে দিয়ে একদিন যেমন একটা শুনতে পেলাম, ইংলিশে বলছে সে যে ও আমার গার্লফ্রেন্ড ছিল না, তুমি ভুল বলতেছো, হ্যাঁ ও আমার গার্লফ্রেন্ড ছিল, আর ছিল থাকলেও মানে আগে ছিল, এখন নেই। তোকে জিজ্ঞেস করেছে, তো ও বললো আরে এরকম ওটা কোনো ব্যাপার না, তুমি এত মাথা খাও কেন বেশি বলে। তারপর 6 মাস পরে ও ব্যাক করে এবার। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি এতদিনে কি জানতে পেরেছেন যে সে আমেরিকাতে কি করে বা কি জানতে পেরেছে সে বেকার, কিছুই করে না। সে আমেরিকাতে এত বছর ধরে কি সে ছিল, 9 বছর যাবত কি করছে? সে প্রথমে গেল, গিয়ে তারপরে ভর্তি হয়েছিল, বাট ও পড়াশোনা কমপ্লিট করে নাই, করতে পারে নাই। আর ও যে নিজেকে এখন বলে যে সে ইঞ্জিনিয়ার বা গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি যে ইউনিভার্সিটির কথা বলেছে, খুব রেপুটেড একটা আমেরিকার একটা মানে ফার্স্ট 3টা যে ইউনিভার্সিটির কথা বলেছে, স্ট্যানফোর্ড, তারপরে বার্কলি, তারপরে একটা ইউনিভার্সিটি আছে হার্ভার্ড, মানে এই 3টার মধ্যে একটা ইউনিভার্সিটির কথা সে বলেছে আমাকে। Oh my God. Okay. ওখানটার গ্রাজুয়েট সে। Oh, okay. তো যাই হোক, পরবর্তীতে আমি মানে অনেক পরে তখনই আমি অলরেডি সব কিছু আমি বুঝে গেছি, আমি সব এভরিথিং আমি বুঝে গিয়েছি যে একজন এরকম একটা নাম করা ইউনিভার্সিটি গ্রাজুয়েট কখনো এরকম অ্যাটিটিউড শো করতে পারে না। আমি সব বুঝে গেছি। আমি নীরবে কান্না করতাম, আমার বাবা মাকে কখনো বলতে পারি না, আমার বোনকে তো বলতেই পারি নাই, কারণ তারা সবসময় আমাকে বাধা দিয়েছে এটা করো না। নীরবে কান্দাম। আর আমার এই বান্ধবী, যেটার কথা আমেরিকা থেকেও কিছু করতো না, তাহলে ওর সংসার চলতো কিভাবে? ওর সাপোর্ট ছিল, ওর বোন ছিল, ওর বোন ওখানকার সিটিজেন, বাড়িটাই আছে, ওর বোন ওখানকার সিটিজেন। নাও দিস ইজ দ্য ফ্যাক্ট। ওইখানে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছিল। তো ওর দুলা ভাইয়ের পরিচয় দিয়ে, ওর দুলা ভাইয়ের যে কোয়ালিফিকেশন, যে ইনকাম, সেগুলা ও বলতো সবার কাছে, যে দুলা ভাইয়ের বাড়ি দেখাতো যে এটা আমার বাড়ি, দুলা ভাইয়ের গাড়ি দিয়ে ছবি তুলতো, এটা তো আমার গাড়ি, BMW গাড়ির সামনে ছবি তুলে এটা তো আমার গাড়ি, এটা আমার গাড়ি, এরকম করেছে। তো যাই হোক, আমি ওগুলো কখনো আমি ইয়ে করিনি। আমার শুধু মনে হতো কি তখন যে থাক, আমি বিয়ে করেছি, আমি যখন ওর পরিচয় আমি জেনেই গেছি, ও কিছুই না থাকে, এটা তো মানুষের কাছে বলার কিছু নেই, জানলে মানুষ আরো হাসাহাসি করবে, থাক আমি ওর সাথে সংসার করবো, বাট ওর সাথে আমার সাথে বিহেভটা যাতে ভালো করে, আমাকে যাতে ভালোবাসে, আমি যাতে সংসারটা ঠিক মতো চালাই যেতে পারি, এরকম আমার একটা ইচ্ছা ছিল। আর যদি যাওয়ার হয়, চলে যাবো আমেরিকা, কেউ তো জানবে না যে ও কি কোয়ালিফাইড, কি কোয়ালিফাইড না, আমার বন্ধু বান্ধবরা তো জানবে না কখনো, এটা আমি হাইড করতেই পারবো। আর একটা মানুষের তো কোয়ালিফিকেশনটাই সব না। ও যদি ভালো মানুষ হতো, মনটা ভালো, আমাকে ভালোবাসে, আমি সারা জীবনের সাথে কাটিয়ে দিতে পারবো। এত বড় ফ্রড করার পরও আমি ওকে ভালোবাসতাম, তখন আমার ভালোবাসাটা কখনোই কমেনি ওর প্রতি। তো তারপর কিন্তু বিশ্রী দিন দিন যাচ্ছে, ও বিশ্রী ভাষায় আমাকে এমন গালিগালাজ করতো ফোনে যে আমি শুধু কাঁদতাম যে ও কি বলে। আমি তো এক্সপেক্টই করিনি যে এরকম একটা ছেলে, আমি যদি একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করতাম তাহলে আমার মনের মধ্যে থাকতো যে ও এরকম করতেই পারে, এটা কিভাবে সম্ভব। এবং সবগুলা কারণ কি, একটা ইস্যু, তোমার বাপ এটা দেয় নাই, তোমার বাপ আমার বাসায় এটা পাঠাই নাই কেন, আম কাঁঠালের দিন এখনো তোমার বাবা আম কাঁঠাল পাঠাইলো না কেন, আমার মাকে কেন দাওয়াত দিল না, আমার মাকে কেন একটা দামি শাড়ি গিফট করলো না, আমার ভাইকে কেন এটা দিল, জাস্ট এই প্রসঙ্গে কিন্তু আমাকে বকাবকি করছে। হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আম কাঁঠাল নিয়ে চিন্তা, হ্যাঁ আম কাঁঠাল নিয়ে চিন্তা করছে, এগুলো করছে না কেন। আর আমি এদিকে ইউনিভার্সিটিতে ক্লাস করি, রাত্রেবেলা আসি, ওর সাথে একটু কথা বলি ইয়েতে, তারপর কান্না করি, পড়াশোনা তো লাটে উঠছে,
পড়াশোনা কিছুই করতে পারি না, আমি বই খুলে বসে থাকি, আমি দেখি না কিছুই, আমি তাকিয়ে থাকি, আমি কিছুই মাথায় ঢোকে না আমার। ক্লাসও অনেক মিস করতাম। তো হ্যাঁ, 6 মাস পরে দেশে ফিরলো। 6 মাস পরে দেশে ফিরলো, দেশে ফেরার পরে তারপরে 1 মাস থাকে, তারপরে 1 মাস থেকে আবার চলে যায়। তখনও আমি দুটো মেয়ের কাহিনী আমি আমার হাতে ধরা পড়ে, ওর ইয়েতে ধরা পড়ে, এবং পরে এটা নিয়ে ঝগড়াঝাটি হলো। তো ঝগড়াঝাটির পরে ও আমার গায়ে হাত তোলে ফার্স্ট টাইম। ও সরি, আমি ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম হচ্ছে যখন হচ্ছে একটা মেয়ে লিখলো ইউ হ্যাভ ডিস্ট্রয়েড মাই লাইফ, যখন ওটাকে আমি চার্জ করলাম ওকে এটা কে মেয়ে কোন, তখন সেই রাত্রে আমাকে আমার গায়ে হাত তুলেছিল। তো হওয়ার পরে আমি বুঝে গেলাম যে আমি এখন এটাকে ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না, আমি কিছুই করতে পারতেছি না। মানে আমার এমন হয়েছে যে আমি এই সংসারটা মানে বের হয়ে আসবো সংসার ছেড়ে, এই সাহসটাও জোটাতে পারছি না, আবার থেকে যাব সেটাও মেনে নিতে পারছি না। কেন, মানে আপনি কেন এই সাহসটা পাননি? কারণ আপনার মতো ভালো স্টুডেন্ট, আপনি চাইলেই একটা জব করতে পারতেন সেই সময়। পারতাম, আর তখন আমার তো বাচ্চারা হয়নি, তখন আমার অনেকেই ছিল। মানে এখনো আমার মাঝে মনে হয় ও যে এত রিলেশনে জড়াইছে 8 বছরের আমার বিবাহিত জীবনে, এত মেয়ে, ইভেন এমন অনেক মেয়ে আছে আমার কাছে ফোন করে বলেছে যে আপনি কি অমুকের ওয়াইফ, আপনি মিসেস অমুক বলছেন? জি বলছি। যে উনি তো আমার সাথে একটা ইয়ে করেছেন, উনি আমাকে বলেছেন যে উনি বিয়ে করেন নাই, আমেরিকা থেকে আসছেন, বিয়ে করবেন, মেয়ে খুঁজছেন, এটা বলে আমার সাথে অনেকদিন কথা টথা বলছেন। তো পরে আমি খোঁজ লাগিয়ে জানতে পারি যে ওনার ওয়াইফ আছে, একটা মেয়েও আছে। লাস্ট ডেস্টিনেশন ওনার কি থাকতো? আমি মানে জানতে চাচ্ছি এই কারণে যে আসলে বিয়ে তো উনি 4-5টা করেননি, একজন কি করেছেন, আপনার কি করেছেন, কিন্তু তারপরে ওই ধরনের রিলেশন উনি কন্টিনিউ করেছেন। মানে ওনার আসলে বেসিক্যালি ডিমান্ডটা কি ছিল রিলেশনে? ফিজিক্যাল রিলেশন? ফিজিক্যাল রিলেশন আমি তো বলতে পারবো না আসলে, এটা কতদূর পর্যন্ত গড়িয়েছে এটা তো আমি জানি না। এনি কাইন্ড অফ সাইকো অ্যাটিটিউড তার মধ্যে? আমার এখন মনে হয় এটা আছে। মানে বলছি এই কারণে যে আপনি যেহেতু মানে ঘরের মানুষের কাছে গোপন করার কিছুই নেই, আপনি সবকিছু তার জেনে গেছেন। আর থাকে না যে সাধারণ মানুষের মতো সে না, সে যখন একজন মানুষ যখন ঘরের মধ্যে থাকে তখন সে আসলে যে ধরনের মানুষ সেটাই ফুটে ওঠে। চলে না, আমার মনে হয় না আমার সাথে ওর এই ব্যাপারটা নিয়ে এত বেশি গন্ডগোল হয়েছে, এতবার সংসার ভেঙে যাওয়ার ক্রম হয়েছে। যদি সাধারণ মানুষ হতো তাহলে হয়তো চিন্তা করতো যে না, আমার বাচ্চা দুটো আমার প্রায়োরিটি ফার্স্ট, আমার সংসার। বেবি আসলো কিভাবে আপনাদের মধ্যে? বাঙালির মেয়ের যে ইয়েটা, চরিত্রটা, সেটা থেকে আমি বের হতে পারিনি। আমার তখন মনে হয়েছে কি যে একটা বেবি আসলে মনে হয় চেঞ্জ হবে, যেটা আমি এখন বলতে আমার কোনো দ্বিধা নাই। আমার মনে হয় কি 100টা মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে বিয়ের মধ্যে যখন গন্ডগোল শুরু হয়, বনিবরণ হয় না হাজবেন্ড ওয়াইফ, তখনই মনে হয় আমার মনে হয় একটা মেয়ে চিন্তা করে একটা বেবি আনি সংসারে, বেবি আনলেই মনে হয় আমার হাজবেন্ড ঠিক হয়ে যাবে। আচ্ছা, তা আমি এই ট্র্যাডিশনাল চিন্তা থেকে বের হতে পারিনি। তখন আমার মনের মধ্যে মনে হয়েছিল যে আমি একটা বেবি হলে ও ভালো হয়ে যাবে। ওকে। আমি এই আবার একটা ভুল করলাম আমার জীবনে, আমি একটা বেবি নিলাম। ওর বয়স কত এখন? ওর বয়স, আমার মেয়েটার বয়স 6 বছর। তারপরে সেকেন্ড টাইম আরেকটা বেবি হয়? হ্যাঁ, ওটা 4.5 বছর ছেলে। এন্ড আপনি ইউ আর ফুললি ইনট্র্যাপড এবং আপনি আর এই জায়গাটা থেকে বের হতে পারেন? বের হতে পারিনি। ওই তো যখন ওই 1 মাস থেকে চলে গেল তখন মানে আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে আমি মোটামুটি হ্যাপি ছিলাম, কিন্তু দেখলাম ও খুব রাগ করছে জিনিসটা জেনে, যে কেন তুমি কনসিভ করলা, কেন এটা কোনোভাবে সে মানতে পারছে না। আমাকে এমনও বলেছিল অ্যাবর্ট করে ফেলো। কেন, কনসিভের ব্যাপারটা কি ন্যাচারাল ছিল না? না, ও মনে হয় ওটা বুঝতে পারে নাই। আপনার দুজনের কেউই বুঝতে পারেন না, আমি বুঝতে পেরেছিলাম, ও বুঝতে পারে নাই যে আমি এটা প্ল্যান করতে। না, ওর এই অভ্যাসটা নেই। ওকে। ও ইভেন স্মোকও করে না। ওকে। কিন্তু কি জানি অ্যাডিকশনটা মানে ওই দিকে, একটা দিকে মানুষের একটা জিনিস থাকে যে সেক্স মেনিয়াক বলে একটা শব্দ আছে, যারা বলে ইউ নো বেটার, যে সে যদি সেক্স মেনিয়াক হয় কিংবা তার সেক্সুয়াল অ্যাটিটিউডের মধ্যে যদি এমন কোনো ব্যাপার থাকে যেটা সাধারণ মানুষের মধ্যে যে অ্যাটিটিউড গুলো থাকে সেগুলো থাকে না। সো আপনি যেহেতু তার ওয়াইফ, থাকে না একটা বহুগামিতা একটা ব্যাপার আছে বাংলা শব্দে, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করলো, ফিজিক্যাল রিলেশন হলো, কিছুদিন থাকলো তার সাথে, তারপরে চলে গেল আরেকটা মেয়ের না। সাথে। ও আমি ওয়াইফ হিসেবে আমি বলতে পারি, আমি তো ভালো জানি, 8 বছর ধরে ওর চিনি, ওর সেই ইয়েটা নাই, ফিজিক্যাল ফিটনেসটা ওর নাই যে ও অনেক মেয়ের কাছে যেতে পারবে ফিজিক্যাল ইয়ের জন্য, নিডের জন্য, সেটা ওর নাই, সেটাও পারবে না। বাট ওইটাই আমি এখনো ফাইন্ড আউট করতে পারি না যে ওই কেন এরকম করছে। এবং সাধারণ মেয়ে না, ওর পরিচিত যাদের কাছেও যায় সবগুলো না সেলিব্রিটি লেভেল। এইখানে আরেকটা ধরনের মানে অন্য ধরনের একটা ব্যাপার দেখা গেল যে সে একটা বিশেষ গোষ্ঠী মেইনটেইন এবং দে আর সেলিব্রিটি। হ্যাঁ, সেলিব্রিটি। ওকে। তো ওদের কাছে ইয়ে করে। তো যাই হোক, এইটা নিয়ে আমার সংসার এত, ওই যে বেবিটা কনসিভ করলাম, কনসিভ করার পরে ও 8 মাস আমার সাথে কোনো মানে ইয়ে করেনি, আসে নাই দেশে, কোনো ইয়ে করে, খুব রাগ যে এরকম। ও এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যে
একটা খুব স্ল্যাং বাজে একটা মেসেজ আমি পেয়েছিলাম ওর মোবাইলে, মানে এমন বলতে? স্ল্যাং যেটা আমি বলতে পারবো না এখানে। আর আরেকটা মেসেজ আমি পেয়েছিলাম, একটা মেয়ে লিখেছিল, আমার হাজবেন্ড কোশ্চেন করেছে যে তুমি আনহ্যাপি কেন, তো সে লিখেছে আই এম আনহ্যাপি বিকজ মাই হাজবেন্ড ইজ ফিজিক্যালি উইক। ওকে। আর সবচেয়ে বড় কথা, ও মেয়েদের একটু সম্মান করে না, রেসপেক্ট করে না মেয়েদেরকে, যখন মেয়েদের সম্বন্ধে কথা বলে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সব মেয়েরা নাকি প্রস্ট, সব মেয়ে বাজে, সব মেয়ে নাকি চান্স পেলেই ছেলেদের কাছে চলে যায়, This track was downloaded from FusionBD.com. মানে তাদের নিড পূরণ করে, এই টাইপের মানসিকতা সম্পন্ন আপনি একটা লোক। কখনো জানার চেষ্টা করেছেন তার পাস্ট লাইফে এমন কোনো মেয়ে আছে কিনা যে মেয়েটা তাকে অনেক বেশি কষ্ট দিয়েছে? এটা হতে পারে, ওই যে বললাম না একটা ইয়ে না, মানে নাটক করে যে একটা মেয়ে, যার সাথে অনেকদিন দীর্ঘদিন সে মানে তার পরিচয় গোপন করে কথা বলেছিল। মেয়েটা পরে যখন ওর পরিচয় জানতে পারে তখন তাকে ইয়ে করে, রিফিউজ করে। রিফিউজ করে। আমার মনে হয় কি যে এটা, তবে আমি